আমাদের কানেকশন ওপেন এন্ড ক্লোজ পর্যন্ত দেখছি, রাইট? তো হচ্ছে আমরা হচ্ছে জাস্ট এরর কন্ট্রোলটা একটু দেখবো। এরর কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল, এটা হচ্ছে টিসিপি তে কিভাবে হয় আমরা একটু বুঝবো। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যায়? জি স্যার, দেখা যায়। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, সো তাইলে হচ্ছে আমরা একটু স্টার্ট করি। সো আমরা হচ্ছে যা দেখছিলাম যে টিসিপি তে হচ্ছে আমরা যখন কানেকশন ওপেন করি বা কানেকশন ক্লোজ করি, দুটাতে হচ্ছে আমরা থ্রি ওয়ে হ্যান্ডশেকের মতো একটা মেকানিজম ইউজ করি, রাইট? সো ওখানে হচ্ছে আমরা অলওয়েজ অ্যাকনোলেজমেন্ট এইটা দিয়ে হচ্ছে আমরা আহ, আহ, মানে এটা দিয়ে আমরা ফিক্স করি যে আসলে আমাদের কোনো এরর হয়েছে কিনা, ঠিক আছে? তো এটা আমরা একটু দেখি যে অ্যাকনোলেজমেন্টে কিছু রুল আছে। তো মোটামুটি আমরা তিনটা রুল অলরেডি সবাই দেখছি। তো এরপরে হচ্ছে আমরা আরো কিছু রুল দেখবো, ঠিক আছে? তো এইখানে যেটা হইতেছে যে আমরা কিভাবে হচ্ছে আমাদের এরর গুলা ফিক্স করি, ঠিক আছে? তো আমরা আমাদের এরর ফিক্স করার যে রুল গুলো আছে, তো আমরা হচ্ছে একটা মেকানিজম, সেটা হচ্ছে আমাদের আরটিও, রাইট? যে রিট্রান্সমিশন টাইম আউট। হ্যাঁ, যে যদি হচ্ছে আমরা একটা প্যাকেট সেন্ড করার পরে বা একটা সেগমেন্ট সেন্ড করার পরে যদি দেখি যে একটা পার্টিকুলার টাইমের মধ্যে হচ্ছে আমি ওটার অ্যাকনোলেজমেন্ট পাচ্ছি না, তখন আমি মনে করব যে হচ্ছে আমার ডেটাটা হচ্ছে মিস হয়ে গেছে বা ডেটাটা ঠিক মতো রিসিভ হয় নাই। তখন আমি হচ্ছে ওইটা আবার রিট্রান্সমিট করি, ঠিক আছে? তো ওই যে আরটিও টাইম, এই টাইমটার পরে হচ্ছে আফটার আরটিও টাইম হচ্ছে রিট্রান্সমিট, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা কেস, সেটা হচ্ছে যদি এমন আমি দেখি যে আমার পরপর তিনটা ডুপ্লিকেট হচ্ছে আমার অ্যাকনোলেজমেন্ট পাইছি, আমি পরপর তিনটা ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট মনে আছে? এই পর্যন্ত আমরা ক্লাসে দেখছিলাম। আচ্ছা, সো আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা আমি বলছি, সেটা হচ্ছে যে আমাদের এই অ্যাকনোলেজমেন্ট যে সেগমেন্ট গুলো আছে, ওরা কিন্তু কোনো সিকোয়েন্স নাম্বার কনজিউম করে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো কোনো একটা সেগমেন্ট যদি শুধু অ্যাকনোলেজমেন্ট সেন্ড করে, কোনো ডেটা সেন্ড না করে, তাহলে কিন্তু তার জন্য কোনো সিকোয়েন্স নাম্বার আমরা ইমপ্লিমেন্ট করব না। বাট বাট যেগুলো হচ্ছে আমার সিন সেগমেন্ট এগুলো যদি থাকে, ওগুলো কিন্তু একটা সিকোয়েন্স নাম্বার কনজিউম করে। হ্যাঁ, আর ডেটা ক্যারি না করলেও একটা সিকোয়েন্স নাম্বার কনজিউম করবে। বাট ডেটা ক্যারি করলে ডেটা যত পাই তত বাইটের হচ্ছে আমাদের তত তত সিকোয়েন্স নাম্বার কনজিউম করা হবে, ঠিক আছে? এই পর্যন্ত কিছুটা ক্লিয়ার? কারণ এটা আমাদের বারবার লাগবে, ঠিক আছে? আমাদের প্রবলেম গুলো সলভ করতে বারবার লাগবে। স্যার, ক্লাসটা কি রেকর্ড করা হচ্ছে? স্যার, সার্ভার সাইড থেকে হোক বা হচ্ছে ক্লায়েন্ট সাইড থেকে হোক, দুই দিক থেকে শুধুমাত্র যদি অ্যাকনোলেজমেন্ট আমি প্রবাবলি তোমাদের কথা শুনতে পাচ্ছি না কেন জানি, একটু দাঁড়াও।
আমার কথা কি কেটে কেটে আসছে? আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে? না স্যার। স্যার মিটিংটা কি রেকর্ড হচ্ছে? না, এখনো হচ্ছে। একটু রেকর্ড করা আমি রেকর্ডিং এখন চালু করি আমার নেটে অনেক প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, একটু তাহলে টাইম দাও, আমি হচ্ছে নেটওয়ার্কটা সুইচ করে আসতেছি। জি স্যার, এখন ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, আমি একটু তাহলে রেকর্ডিংটা অন করতেছি। আচ্ছা, সো তাইলে হচ্ছে আমরা হচ্ছে একটু অ্যাকনোলেজমেন্টের রুলগুলো হচ্ছে একটু দেখি। সো অ্যাকনোলেজমেন্টের যে রুলগুলো ছিল, সো আমরা হচ্ছে 1 থেকে 3 নাম্বার রুলগুলো হচ্ছে পড়ছি অলরেডি। যে হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে আমরা ডেটার সাথে অ্যাকনোলেজমেন্টটা পিগিব্যাক করে ফেলি, অ্যান্ড হচ্ছে আমরা একটা ডেটা রিসিভ করার সঙ্গে সঙ্গে হচ্ছে অ্যাকনোলেজমেন্ট হচ্ছে পাঠাই না, আমরা একটু ওয়েট করি, তাই। সো আমরা হচ্ছে মোটামুটি আর একটা ডেটার জন্য ওয়েট করি। সো সেকেন্ড ডেটা যদি আমরা পেয়ে যাই এর মধ্যে, আমরা সঙ্গে সঙ্গে উইদাউট এনি ওয়েটিং আমরা অ্যাকনোলেজমেন্ট পাঠিয়ে ফেলি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এই পর্যন্ত 1 থেকে 3 নাম্বার রুল ছিল। সো এইটার সিমুলেশন আমরা একটু দেখি যে দেখো ফার্স্ট কেসে কি হচ্ছে যে আমাদের এই ডেটার সাথে দেখো আমরা অ্যাকনোলেজমেন্টটাও হচ্ছে পিগব্যাক করে পাঠাচ্ছি, মানে আমরা শুধু অ্যাকনোলেজমেন্ট পাঠানোর জন্য আলাদা কোনো হচ্ছে কোনো প্যাকেট বা সেগমেন্ট সেন্ড করতেছি না। কারণ আমার অ্যাকনোলেজমেন্ট সেন্ড করতে হলে কি করতে হয়, জাস্ট অনলি এক ফ্ল্যাগ ডাউন রাখতে হয় এন্ড একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার হচ্ছে আমাদের সেন্ড করতে হয়। And এই দুটো তো আমার ডেটার সাথে মানে ডেটার সাথে কোনোভাবে ক্ল্যাশ করে না। আমি ডেটা পাঠানোর সাথে সাথে যদি আমি অ্যাকনোলেজমেন্টটাও সাথে পাঠিয়ে দিতে পারি, তাহলে বেসিক্যালি আমার একটা সেগমেন্ট কম পাঠাতে হলো আর কি। এটা একটা আমাদের রুল 1। আর এরপরে হচ্ছে আমাদের রুল 2 হচ্ছে দেখো
যে আমরা যখন একটা ডেটা রিসিভ করছি আমরা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকনোলেজমেন্ট পাঠাচ্ছি না, আমরা একটু ওয়েট করতেছি। দেখো আমরা একটা টাইম আউট পর্যন্ত ওয়েট করতেছি। সো এই 500 মিলি সেকেন্ড আমরা ওয়েট করতেছি। সো এই 500 মিলি সেকেন্ডের মাঝে সো এটা একটা স্যাম্পল নাম্বার দেওয়া আছে, রিয়েল লাইফে ডিফারেন্ট নাম্বার ইউজ হতে পারে। তো এই টাইম আউটের মধ্যে যদি আমরা দেখি যে আমাদের কোনো কোনো সেগমেন্ট আসে নাই, তখন আমরা টাইম আউট হওয়ার পরে একটা অ্যাকনোলেজমেন্ট পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার রুল নাম্বার 2। এন্ড এরপর আমরা দেখতেছি যে যদি হচ্ছে আমরা একটা সেগমেন্ট রিসিভ করি এন্ড এর পরে যদি আরেকটা সেগমেন্ট রিসিভ করি টাইম আউট হওয়ার আগেই, তাহলে কিন্তু আমরা টাইম আউট হওয়ার আগেই অ্যাকনোলেজমেন্টটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই তিনটা রুল আমরা দেখলাম। ওকে, এটা হচ্ছে আমাদের নর্মাল অপারেশন, যেখানে কোনো আমাদের এরর হয় নাই। ঠিক আছে, আচ্ছা। সো এখন যদি এরর হয় তখন হচ্ছে আমাদের কি হইতে পারে, এমন মনে করো যে একটা সেগমেন্ট লস্ট হয়ে গেছে বা করাপ্টেড হয়ে গেছে। হ্যাঁ, সো তখন আমরা আসলে কি করব? সো এটা আমরা অলরেডি বলছি যে আমরা হচ্ছে রিট্রান্সমিট করি, রাইট? যে হচ্ছে আমরা একটা রিট্রান্সমিশন টাইম আউট পর্যন্ত ওয়েট করি, যে আরটিও টাইম ওয়েট করি। আফটার আরটিও টাইম, হ্যাঁ, আমরা হচ্ছে আবার রিট্রান্সমিট করি। যে এর আরটিও টাইমের মধ্যে যদি হচ্ছে আমরা অ্যাকনোলেজমেন্ট না পাই, সো তখন আমরা হচ্ছে আমার যে সেগমেন্টের জন্য আমরা অ্যাকনোলেজমেন্ট পাই নাই, ওই সেগমেন্টটা আবার রিট্রান্সমিট করবো। ঠিক আছে, আর আরেকটা কেস যেটা হচ্ছে 3টা ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট পাইলে সঙ্গে সঙ্গে আমরা রিট্রান্সমিট করে ফেলবো। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে আমাদের রিট্রান্সমিশনের মেকানিজম। আচ্ছা, সো এখন আমাদের যে কেসটা সেটা হচ্ছে যে এরর কেসে আমাদের অ্যাকনোলেজমেন্টের রুলগুলো কেমন হবে। সো নর্মালি হচ্ছে কিছু কিছু স্কিমে আমরা হচ্ছে যেটা করি যে আমাদের যদি কোনো আউট অফ অর্ডার সেগমেন্ট আসে, ফর এক্সাম্পল যে কোনো একটা ডেটা মিসিং গেছে, ফর এক্সাম্পল আমি 1 থেকে 10 সেগমেন্টের ডেটা সিকোয়েন্সের ডেটা পাঠাইছি, 11 থেকে 20 সিকোয়েন্সের ডেটা পাঠাইছি এন্ড 21 থেকে 30 সিকোয়েন্সের ডেটা পাঠাইছি। বাট আমার 11 থেকে 20 সিকোয়েন্সের ডেটাটা ঠিক মতো হচ্ছে রিসিভ হয় নাই। তার মানে কি, আমি যখন 1 থেকে 10 রিসিভ করছি, রিসিভারের এন্ড থেকে চিন্তা করো, রিসিভার কিন্তু তাহলে কি এর পরে 1 থেকে 10 এর পরে 21 থেকে 30 রিসিভ করছে। তার মানে 21 থেকে 30 তাহলে কি এটা আউট অফ অর্ডার একটা সেগমেন্ট হয়ে গেল না, যে অর্ডারের বাইরে হচ্ছে সে একটা জিনিস রিসিভ করতেছে, রাইট? সো ইন দ্যাট কেস তখন হচ্ছে আমরা এটাকে টেম্পোরারিলি স্টোর করব, বাট আমরা অ্যাকনোলেজমেন্টে বলবো যে হ্যাঁ ঠিক আছে আমি এখনো 11ই পাই নাই, সো আমি স্টিল অ্যাকনোলেজমেন্ট নাম্বার 11ই পাঠাবো, যাতে হচ্ছে আমি সেন্ডারকে বোঝাতে পারি যে আমার আসলে এই 11 থেকে 20 সেগমেন্টটা হচ্ছে মিসিং গেছে। ঠিক আছে, আচ্ছা। সো আউট অফ অর্ডার সেগমেন্ট হলো কি, আমার মনে করো এরকম আমার সিকোয়েন্স নাম্বারটা যেহেতু মিসিং, আমাদের আসলে ফুল ডেটাটা আমরা বিল্ড করতে পারতেছি না, রিঅ্যাসেম্বল করতে পারতেছি না। সো এই কারণে আমরা এটাকে আপার লেয়ারের কাছে হচ্ছে ডেলিভার করতে পারতেছি না। ঠিক আছে, তো দেখো এটাই বলা হচ্ছে যে আউট অফ অর্ডার সেগমেন্ট হচ্ছে আমরা নেভার ডেলিভার্ড, আমরা হচ্ছে আপার লেয়ার বা প্রসেসের কাছে ডেলিভার করি না। ঠিক আছে, আচ্ছা। সো এই কেসে হচ্ছে আমরা আরো কয়েকটা রুল দেখবো। সো রুল নাম্বার যে 4 সেটা বলতেছে যে যদি এমন হয় যে আমার একটা সেগমেন্ট অ্যারাইভ করছে, আচ্ছা, সো যদি এমন হয় যে আমার একটা সেগমেন্ট অ্যারাইভ করছে আউট অফ অর্ডার, ঠিক আছে, ফর এক্সাম্পল হচ্ছে এই যেটা আমি অলরেডি আগে বললাম যে 21 থেকে মানে 10 থেকে 1 থেকে 10 পাঠাইছি, এরপরে হচ্ছে তোমার 11 থেকে 20 পাঠাইছি, এরপরে 21 থেকে 30 পাঠাইছি। বাট যেটা কেস হয়েছে যে আমি 1 থেকে 10 এর পরে 21 থেকে 30 রিসিভ করছি, মানে আউট অফ অর্ডার সেগমেন্ট রিসিভ করছি। ঠিক আছে, তো আউট অফ অর্ডার সেগমেন্ট রিসিভ করার সঙ্গে সঙ্গেই হচ্ছে আমাদের যেটা করবো যে আমি একটা অ্যাকনোলেজমেন্ট পাঠিয়ে দিব যে আমি একটা ডিফারেন্ট, মানে এক্সপেকটেশনের বাইরে একটা ডিফারেন্ট একটা আমি অ্যাকনোলেজমেন্টের ডেটা রিসিভ করছি। ঠিক আছে, সো সো তাইলে হচ্ছে এই যখন আমার সেন্ডার যখন এই অ্যাকনোলেজমেন্টটা পাবে, তখন সে দেখতেছে যে আমি 21 থেকে 30 তো পাঠাইলাম, বাট স্টিল রিসিভার আমাকে বলতেছে 11 থেকে 20 পাঠাইতে। তার মানে কি আলটিমেটলি হচ্ছে 11 থেকে 20 হয়তো আমার কাছে রিসিভার এখন রিসিভ করে নাই। তো তখন হচ্ছে সেন্ডার ওটাকে আবার রিট্রান্সমিট করবে। ঠিক আছে, তো এটা গেল আমাদের রুল নাম্বার 4। আচ্ছা, এরপরে যেটা হবে যে রুল নাম্বার 5 যেটা বলতেছে যে যখন একটা মিসিং সেগমেন্ট অ্যারেভ করে, যে ফর এক্সাম্পল যে 1 থেকে 11 থেকে 20 ওটা হচ্ছে রিসিভার মিসিং সেগমেন্টে অ্যারেভ করছে, হ্যাঁ, তখন হচ্ছে রিসিভার কি করবে
যে ফাইনালি যতদূর পর্যন্ত সে রিসিভ করছে, হ্যাঁ, সে ফাইনাল একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিবে। ফর এক্সাম্পল 1 থেকে 10 সে রিসিভ করছিল, 21 থেকে 30 রিসিভ করছিল, তাই না? তার মানে কি সে যখন 11 থেকে 20 যে মিসিং ছিল, এইটা যখন সে রিসিভ করে ফেলছে, তখন আসলে তার এখন 1 থেকে 30 পর্যন্ত সবগুলোই তার কাছে আছে। তার মানে তার এখন নেক্সট এক্সপেক্টেড সিকোয়েন্স নাম্বার কত? 31, রাইট? সে তখন আসলে অ্যাকনোলেজমেন্ট নাম্বারে 31 বলে দেবে, ঠিক আছে, যাতে সেন্ডার 31 নাম্বার সেগমেন্ট রিসিভ করে, আচ্ছা সেন্ড করে, ঠিক আছে। তো এতে করে কি হবে যে আমার আসলে বারবার অ্যাকনোলেজমেন্ট পাঠাতে হইতেছে না, ঠিক আছে। আমি একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আসলে অনেকগুলো সেগমেন্টকে এখানে অ্যাকনোলেজ করে ফেলতে পারতেছি, ঠিক আছে। এটা গেল হচ্ছে আমাদের একটা রুল। আর একটা রুল হচ্ছে রুল নাম্বার 6, সেটা হচ্ছে যে যদি আমার একটা ডুপ্লিকেট সেগমেন্ট অ্যারাইভ করে। ডুপ্লিকেট সেগমেন্ট কখন অ্যারাইভ করতে পারে? যদি আমি দেখি যে আমার, মনে করো যে অ্যাকনোলেজমেন্টটা যেটা আমি রিসিভ করার কথা, আমি অ্যাকনোলেজমেন্টটা রিসিভ করি নাই। ফর এক্সাম্পল নর্মালি আমাদের কি, আমরা চিন্তা করছি যে আমাদের ডেটা হচ্ছে করাপ্ট বা লস্ট হয়েছে, বাট আমার এমন হতে পারে যে যে অ্যাকনোলেজমেন্ট যেটা আমি সেগমেন্ট সেন্ড করতেছি, তো অ্যাকনোলেজমেন্টটা মনে করো করাপ্ট বা লস্ট হয়ে গেল। তার মানে আমি ডেটা পাঠানোর পরে অ্যাকনোলেজমেন্ট পাই নাই, ঠিক আছে। তখন কিন্তু আমি আবার রিট্রান্সমিট করতেছি, তাই না? তো তখন আসলে আমার ওই রিট্রান্সমিটেড ডেটাটা ডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে। তো ডুপ্লিকেট ডেটা হলে আমরা তখন ইমিডিয়েটলি একটা অ্যাকনোলেজমেন্ট সেন্ড করি, যাতে হচ্ছে সেন্ডার জানতে পারে যে হচ্ছে আমার ডেটাটা আসলে আগেই কারেক্টলি গেছিল, আমার আর ডুপ্লিকেট পাঠানোর দরকার নাই, ঠিক আছে। তো এই রুলগুলোর একটু আমরা সিমুলেশন দেখি। তো দেখো যে রুল নাম্বার, হ্যাঁ, রুল নাম্বার হচ্ছে 4 কি বলছিল, যে আউট অফ অর্ডার সেগমেন্ট পাইলে হচ্ছে আমরা একটা ইমিডিয়েটলি একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাবো, রাইট? সো এখানে দেখো আউট অফ অর্ডার সেগমেন্ট কিভাবে কাজ করতেছে, যে 501 থেকে 600 হচ্ছে আমরা পাঠাইছিলাম, এরপরে 601 থেকে 700 পাঠাইছি, হ্যাঁ, এরপরে 701 থেকে 800 পাঠাইছি, বাট এটা হচ্ছে লস্ট হয়ে গেছে। তার মানে এখন যদি আমি 801 থেকে 900 পাঠাই, তাহলে কি 801 থেকে 900 এটা হচ্ছে আমার জন্য আউট অফ অর্ডার সেগমেন্ট, রাইট? তাই না? এটা আমার জন্য আউট অফ অর্ডার সেগমেন্ট। সো যেহেতু 801 থেকে 900 আমার জন্য আউট অফ অর্ডার সেগমেন্ট, সো আমি তখন দেখো ইমিডিয়েটলি হচ্ছে একটা অ্যাকনোলেজমেন্ট পাঠিয়ে দিচ্ছি এন্ড বলতেছি যে আমার আসলে 701ই রিসিভ করার কথা ছিল, বাট তুমি আমাকে 801 পাঠাইছো, তাই না? সো ও আসলে স্টিল 701 নাম্বার সিকোয়েন্সের ডেটাই যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা কি বুঝতে পারছো সবাই? স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এখানে যদি স্যার পরপর দুইটা সেগমেন্টে স্যার রিসিভার মানে না পায়, তখন সে অ্যাকনোলেজমেন্টে কি স্যার দুইটাই পাঠাবে, লাইক প্রথমে পাঠাবে কেন জানি 701? তোমাদের সাউন্ড পাচ্ছি না, সো একটু দাঁড়াও দেখি। স্যার শুনতে পাচ্ছেন কথা? হ্যালো আচ্ছা, একটু বলো দেখি। স্যার, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। স্যার আমি বলছিলাম যে স্যার এখানে যদি পরপর দুইটা সেগমেন্ট সার্ভার রিসিভ না করে, সেক্ষেত্রে স্যার সে অ্যাকনোলেজমেন্টে কি প্রথমে 701 পাঠাবে, এরপরে 801 পাঠাবে, এমন স্যার? মানে দুইটা সেগমেন্ট সে পরপর স্যার রিসিভ করে নাই, স্যার তখন কেসটা কিরকম হবে, মানে অ্যাকনোলেজমেন্টের কেসটা স্যার? মানে হচ্ছে 701 থেকে 800 এটা 900 লস্ট পর্যন্ত। না হলে? হ্যাঁ স্যার, এইটাও সার্ভার রিসিভ করেনি, প্লাস হচ্ছে স্যার 801 থেকে 900 স্যার এটাও আচ্ছা রিসিভ করেনি। আচ্ছা, তখন আসলে তো সার্ভার স্টিল 701ই পাঠাবে না অ্যাকনোলেজমেন্টে। আচ্ছা আর স্যার। হচ্ছে যেটা হবে, দেখো যে 701 থেকে 900 আমি পাঠাইছি, বাট জি দেখো স্যার। অ্যাকনোলেজমেন্ট আমি ওইটা অনেকক্ষণ ধরে রিসিভ করতেছি না। তার মানে জি আমার স্যার। সেন্ডার তখন মনে করবে যে আমার আসলে ডেটা লস হয়েছে, তখন ও আবার রিট্রান্সমিট করবে, তাই না, টাইম আউট হওয়ার পরে। জি স্যার। তাহলে স্যার অ্যাকনোলেজমেন্টটা আমার 701ই হচ্ছে সেন্ড করবে। অ্যাকনোলেজমেন্ট 701ই থাকবে, কারণ ও তো এখনো 701 এখনো রিসিভ করে নাই। আচ্ছা জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, সো তাইলে হচ্ছে আমরা একটু পরের রুলে দেখি যে কি পরের রুলটা কি বলতেছে। সো পরের রুলে হচ্ছে আমাদের যে কেসটা হচ্ছে যে আমরা কি বলছিলাম, যে যদি হচ্ছে
একটা সেগমেন্ট হচ্ছে লস্ট বা করাপ্ট হয়, দেন ওটা যদি আমরা পরে আবার রিসিভ করি, রাইট? সো তখন হচ্ছে আমাদের কেসটা কি হবে, তাই না? আচ্ছা, সো একটা সেগমেন্ট যদি হচ্ছে লস্ট বা করাপ্ট হয়, সো তখন তখন আসলে আমরা কি ওই সেগমেন্টে যখন আবার রিট্রান্সমিট হয়, মানে আমরা রিট্রান্সমিট করা সেগমেন্ট বা মিসিং সেগমেন্ট যখন আমরা রিসিভ করতেছি, তখন আমরা কি ইমিডিয়েটলি একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাচ্ছি। তো দেখো এখানে কি হইতেছে, সেটাই হইতেছে যে দেখো যে 701 থেকে 800 এইটা কিন্তু আমাদের হচ্ছে রিট্রান্সমিট হয়েছে, তাই না? সো আমি মিসিং সেগমেন্টে অ্যারাইভ করছে আমার। সো মিসিং সেগমেন্ট অ্যারাইভ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখো অ্যাকনোলেজমেন্ট পাঠিয়ে দিচ্ছি। এন্ড অ্যাকনোলেজমেন্টে কি বলতেছি যে আমার নেক্সট আসলে কোন সিকোয়েন্স নাম্বারের ডেটাটা আমার দরকার, তাই না? দেখো আমি কিন্তু যখন মিসিং সেগমেন্টটা রিসিভ করে ফেলছে, আমার কিন্তু 501 থেকে 900 ফুল সিকোয়েন্সের সবগুলো ডেটা কিন্তু আমাদের রিসিভ হয়ে গেছে, তাই না? তো তার মানে হচ্ছে আমাদের আসলে এই নেক্সট যে সিকোয়েন্স নাম্বার আমি এক্সপেক্ট করতেছি সেটা হচ্ছে আমাদের আসলে 901, তাই না? যেহেতু 900 পর্যন্ত আমি রিসিভ করে ফেলছি, রাইট? সো এই জন্য দেখো আমরা নেক্সট এক্সপেক্টেড সিকোয়েন্স নাম্বারটা হচ্ছে আমরা এখানে পাঠাচ্ছি। সো এই জন্য আমাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা হচ্ছে 901, ঠিক আছে? আচ্ছা, সো এই গেল হচ্ছে আমাদের রুল নাম্বার 5। এন্ড ফাইনালি হচ্ছে রুল নাম্বার 6 এ যেটা বলতেছে সেটা হচ্ছে যে যদি একটা ডুপ্লিকেট সেগমেন্ট আসে, তো ডুপ্লিকেট সেগমেন্ট দেখো কখন আসতে পারে, যেটা আমি বলছিলাম যে যদি আমার অ্যাকনোলেজমেন্টটা লস্ট হয়, তাই না? তো এখানে দেখো আমি ডেটা পাঠাইছি বাট অ্যাকনোলেজমেন্ট এখনো পাইতেছি না, তার মানে অ্যাকনোলেজমেন্টটা লস্ট হয়েছে। তো অ্যাকনোলেজমেন্ট লস্ট হওয়া মানে আমি টাইম আউট হওয়ার পরে দেখতেছি যে হচ্ছে আমার অ্যাকনোলেজমেন্ট পাইতেছি না, তার মানে আমি কি তাহলে আগের যে সিকোয়েন্স যেটার জন্য অ্যাকনোলেজমেন্ট আমি এখনো পাই নাই ওটা আবার রিট্রান্সমিট করবো, তাই না? যেহেতু আমি রিট্রান্সমিট করতেছি, হ্যাঁ, যেহেতু আমি রিট্রান্সমিট করতেছি, এইটা কিন্তু অলরেডি আমার সার্ভার কারেক্টলি রিসিভ করছিল, তাই না? বাট সেম জিনিস আমি আবার পাঠাচ্ছি, তার মানে আমার এই সেকেন্ড 501 থেকে 600 নাম্বারের সিকোয়েন্সের যে সেগমেন্টটা আছে, এটা হচ্ছে আমার জন্য ডুপ্লিকেট হয়ে গেছে। তো যেহেতু এটা একটা ডুপ্লিকেট সেগমেন্ট, আমার রুল নাম্বার 6 অনুযায়ী আমি আবার সঙ্গে সঙ্গে একটা অ্যাকনোলেজমেন্ট সেন্ড করবো, এন্ড সেন্ড করে বলবো যে আমার 701 দরকার, তো তুমি আমাকে 701 পাঠাও, 501 আমার দরকার নাই, ঠিক আছে? তাহলে হচ্ছে আমার সার্ভার, আমার যে ক্লায়েন্ট বা যে সেন্ডার, ও তখন 701 পাঠাবে, ও তখন অ্যাকনোলেজমেন্ট পেয়ে গেল যে 700 পর্যন্ত আমার ডাইরেক্টলি রিসিভ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এই রুল গুলা কি সবাই বুঝতে পারছি? স্যার, রুল 6 তো মানে আপনার রুল 2 হলে তো পরে হতে পারে না, মানে ডিলে হয়েছে যেহেতু। ডিলে, আচ্ছা, ডিলের কেসটা ডিফারেন্স। যে যদি ডিলে, ওইটা আমরা কখন দেখছিলাম যে যদি আমরা ডেটা হচ্ছে পাঠানোর পরে অ্যাকনোলেজমেন্ট না পাই, বা অ্যাকনোলেজমেন্ট ডেটা রিসিভ করার পরে আমরা অ্যাকনোলেজমেন্ট পাঠাতে ডিলে করি, রাইট? বাট এই কেসে হচ্ছে আমি ডেটা পাঠানোর পর টাইম আউট হওয়ার আগ পর্যন্ত দেখতেছি অ্যাকনোলেজমেন্ট পাচ্ছি না, দুই এন্ডে হচ্ছে, ঠিক আছে? যে তুমি যেটা বলছো যে ডিলে, ওইটা হচ্ছে সার্ভার এন্ডে, ও হচ্ছে দেখো অ্যাকনোলেজমেন্টটা একটু দেরিতে পাঠাচ্ছে, বাট সেই বেশি দেরি। লাইক না, এটা বলতেছি। আচ্ছা, বেশি লেট করলে টাইম আউটের কথা বলতেছো? আচ্ছা, এখন বেশি লেট করলে টাইম আউট হবেই, তাই না? বেশি লেট করলে টাইম আউট হয়, তখন তো আমার হচ্ছে এই যে আরটিও টাইমের মধ্যে যদি সে না পাঠায়, তাই না? এই দেখো এই আরটিও টাইমের মধ্যে যদি না পাঠায় তাহলে তো অবশ্যই রিট্রান্সমিট করতো, বাট এখানে সে পাঠাইছে বাট একটা লস্ট হয়েছে। ও স্যার, বুঝতে পারছি। স্যার এখানে রুল 6 এ স্যার আমরা প্রথমে দুইটা সেগমেন্ট পাঠাচ্ছি, 501 থেকে 600, দেন 601 থেকে 700, এন্ড দেন স্যার সার্ভার অ্যাকনোলেজমেন্ট স্যার পাঠাতে হচ্ছে ডিলে করার কারণে স্যার আমার ক্লায়েন্ট হচ্ছে আবার সেম ডেটাটাই পাঠাচ্ছে, কিন্তু সেকেন্ড টাইম সে কেন স্যার একটা সেগমেন্ট দিচ্ছে স্যার, মানে 501 থেকে 600। আচ্ছা, এই কেসে যেটা হয় যে তোমার 501 থেকে 600 অ্যাকনোলেজমেন্ট তো আমি এখনো রিসিভ করি নাই, তাই না? জি স্যার, রিসিভ তো করুন। ও 701 দিয়ে কিন্তু 501 থেকে 700 দুইটার অ্যাকনোলেজমেন্ট সে পাঠাচ্ছিল, তাই না? সো যেহেতু এই অ্যাকনোলেজমেন্টটা আমি পাই নাই, তার মানে আমি মনে করতেছি 501 থেকে 600 এটাও যায় নাই, তাই না? স্যার বুঝি না, আবার একটু বলুন স্যার। হ্যাঁ, এটা বুঝতে পারো নাই?
জি স্যার, আবার একটু বলবেন স্যার, আপনি আচ্ছা করতে দেখো, পারেন। নর্মালি কি হচ্ছে, 501 থেকে 600 পাঠাইছি একটা সেগমেন্ট, আবার 601 থেকে 700 এটা আরেকটা সেগমেন্ট পাঠাইছি, তাই না? And জি এই স্যার। দুটা সেগমেন্টকে আমি একটা অ্যাকনোলেজমেন্ট দিয়েই অ্যাকনোলেজ করতেছিলাম, যে 701 নাম্বার দিয়ে। জি স্যার। তো এইটা যেহেতু পাই নাই, এটার মানে কি হচ্ছে, আমি শুরুরটাও পাই না, আমি মনে করবো যে আমার শুরুরটাই যায় নাই, শুরু থেকেই যায় নাই, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। সো কারণ এর আগে মনে করো 401 থেকে 500 এটার অ্যাকনোলেজমেন্ট আমি পেয়ে গেছি ফর এক্সাম্পল। তো 501 থেকে 600 এখান থেকে শুরু করে পরের গুলো অ্যাকনোলেজমেন্ট এখন পাই নাই। তো আমি যখন দেখতেছি যে আমি অ্যাকনোলেজমেন্ট এখানে পাই না, তার মানে আমি মনে করবো যে 501 থেকে শুরু 600 এখান থেকে শুরু করে কোনোটাই যায় নাই, রাইট? এই কারণে হচ্ছে ও আবার 501 থেকে 600 রিসেন্ড করতেছে, কারণ ও মনে করতেছে এটা যায় নাই। তাহলে ম্যাম আমার দুইটা সেগমেন্টই সার্ভারের এন্ডে রিসিভ হচ্ছে ঠিকই, বাট সে হচ্ছে অ্যাকনোলেজমেন্টটা পাঠানোর আগে টাইম আউট হয়ে যাচ্ছে, সেজন্য স্যার হ্যাঁ অ্যাকনোলেজমেন্ট। এক্স্যাক্টলি যে অ্যাকনোলেজমেন্ট করতেছে না, রিসিভ করার আগে আমার আরটিও টাইমার পার হয়ে যাচ্ছে, তার মানে এটা ট্রান্সমিশন হবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো তাইলে হচ্ছে আমরা এরপরে দেখি যে হচ্ছে তিনটা ডুপ্লিকেট এক হলে কি হচ্ছে। আমরা আর2 টাইম দেখলাম, এখন দেখো যে আমরা ফার্স্টে দেখো এখানে 101 থেকে 200 পাঠাইছি, 201 থেকে 300 পাঠাইছি, বাট 301 থেকে 400 এটা হচ্ছে লস্ট হয়েছে। আচ্ছা, এখন এখন হচ্ছে আমি দেখো 201 থেকে 300 পাঠানোর পরেই আমি একটা এক পাঠাইছিলাম, যেটা মিন করতেছে যে আমার হচ্ছে 301 নাম্বার সিকোয়েন্সের সেগমেন্টটা হচ্ছে আমাদের রিসিভ করতে হবে, তাই না? আচ্ছা, এখন কেসটা হচ্ছে যে 301 থেকে 400 সিকোয়েন্সের যে সেগমেন্টটা, ওটা আমি তো আমার জন্য লস্ট হয়ে গেছে, ওটা আমি রিসিভ করতে পারি নাই। তো এরপরে আমি কিন্তু পরপর অনেকগুলো সেগমেন্ট পাঠিয়ে দিছি, কারণ সেন্ডার এন্ড থেকে তো আমাদের আসলে জানার ওয়ে নাই যে আসলে আমার কোন কোন ডেটা লস্ট হয়েছে কিনা। আমি তো আমার এন্ড থেকে আমি সেন্ড করে দিছি, আমার এন্ড থেকে আমার রেসপন্সিবিলিটি আমি পালন করে ফেলছি। রাস্তায় কি হইতেছে না হইতেছে এটা আমি আসলে জানতে পারতেছি না। তো এখন যেটা হইতেছে যে আমি 401 থেকে 500 পাঠিয়ে দিছি, 501 থেকে 600 পাঠিয়ে দিছি, পাঠাতে গেছি, বাট আসলে মাঝপথে যে আমার ডেটা মিসিং হয়েছে, এইটা তো আসলে আমার মানে সার্ভার আমাকে আমার সার্ভার আমার ক্লায়েন্টকে বলবে। কেমনে বলতেছে, দেখো সে বারবার সেম অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে অনেকগুলা অ্যাকনোলেজমেন্ট সেগমেন্ট পাঠাচ্ছে, ঠিক আছে? সো যেহেতু সে পরপর অনেকগুলো সেম অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাঠাচ্ছে, দেখো পরপর তিনটে ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট হয়ে গেছে। তো যেহেতু পরপর তিনটা ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট পেয়ে গেছি আমরা, হ্যাঁ, তো আমাদের কি ওই যে রুল অনুযায়ী কি আমরা ফার্স্ট রিট্রান্সমিশন করবো, তাই না? সো ফার্স্ট রিট্রান্সমিশন করার ফলে কি হচ্ছে, দেখো 301 থেকে 400 আমরা সঙ্গে সঙ্গে রিট্রান্সমিট করতেছি, ঠিক আছে? এন্ড 301 থেকে 400 যখন আমি কারেন্টলি রিসিভ করে ফেলছি, আমার দেখো যে যে গ্যাপটা ছিল ওই পুরো গ্যাপটা পূরণ হয়ে গেছে। তার মানে 101 থেকে 700 সবগুলোই আমি রিসিভ করে ফেলছি। তার মানে আমার নেক্সট এক্সপেক্টেড নাম্বার অফ বাইট নাম্বার হচ্ছে 701। দেখো ওই জন্য আমি অ্যাকনোলেজমেন্ট নাম্বার 701 পাঠিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের আরেকটা রুল, যে রিট্রান্সমিশনের রুল আরেকটা। তো এটা কি সবাই বুঝতে পারছি? স্যার এইটা তাহলে রুট 3 এর আন্ডারে পড়ে না, ঠিক না? কোনটা? স্যার যে বারবার পাঠাচ্ছে যে, মানে রুট 3 হয় না স্যার, নাকি? হ্যাঁ, মানে ও যেহেতু ওর ডেটা মিসিং আছে, তাই না? জি স্যার, স্যার মানে রিসিভার এন্ড থেকে যেহেতু ওর ডেটা মিসিং আছে, ও বারবার তো সেম জিনিস চাইবে। জি স্যার। আচ্ছা, আচ্ছা, সো তাইলে হচ্ছে আমরা এরপরে একটু দেখি, সেটা হচ্ছে যে আমাদের ফ্লো কন্ট্রোল আসলে কিভাবে কাজ করে। তো ফ্লো কন্ট্রোলটা হচ্ছে আমাদের একটা স্লাইডিং উইন্ডো কনসেপ্ট হিসেবে কাজ করে, ঠিক আছে? সো এটা কিভাবে কাজ করতেছে এটা একটু দেখি। আচ্ছা, আমার স্লাইড থেকে প্রোগ্রেস করছে, প্রবাবলি হচ্ছে পুরাতন স্টাইলে দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, একবার মনে আসছে। আচ্ছা, তো দেখো যে এখানে আমাদের একটা স্লাইডিং উইন্ডো কনসেপ্ট কাজ করতেছে। তো স্লাইডিং উইন্ডো কনসেপ্টটা কি, আমাদের একটা একটা বাফার উইন্ডো আছে,
ফর এক্সাম্পল একটা উইন্ডোর মতো থাকবে যে যেই উইন্ডোটা শিফট করতে পারে, তার মানে কত সিকোয়েন্স থেকে কত সিকোয়েন্স নাম্বারের ডেটা আমি রিসিভ করবো বা সেন্ড করব, সেইটা হচ্ছে আমাদের একটা উইন্ডোর মতো আমরা চিন্তা করবো, অ্যান্ড ওইটা হচ্ছে শিফট করে। ঠিক আছে, তো ওটা আমরা একটু কনসেপ্টটা দেখি যে আমাদের আমরা রিসিভিং উইন্ডো পড়ছিলাম, রাইট? সো আমাদের আমরা যখন হচ্ছে টিসিপি হেডার পড়ছিলাম তখন আমরা রিসিভিং উইন্ডো পড়ছি। সো রিসিভিং উইন্ডো কি মিন করে যে আমার রিসিভার ম্যাক্সিমাম কত বাইটের ডেটা রিসিভ করার ক্যাপাসিটি রাখে। ঠিক আছে, সো আমার রিসিভার যদি আমাকে রিসিভিং উইন্ডো বলে যে 1000, তার মানে সে আসলে রিসিভার এখন 1000 বাইটের বেশি ডেটা এট এ টাইম রিসিভ করতে পারতেছে না, রিসিভ করতে পারবে না। তার মানে হচ্ছে আমি সার্ভার এন্ড থেকে বা আমি সেন্টার এন্ড থেকেও আসলে 1000 বাইটের বেশি একবারে ট্রান্সমিট করব না। ঠিক আছে, বুঝতে পারছি? স্যার প্রিভিয়াসটা মানে কি বলেছিলেন, প্রিভিয়াস যেটা ছিল ওটা কোন রুলের আন্ডারে পড়ে আমি শুনতে পারিনি স্যার। আচ্ছা, আগেরটা ইন্টার ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট, আচ্ছা ওইটা ওই 6টা রুলের ওর মধ্যে না, বাট হচ্ছে আমরা আগে আলাদা করে পড়ছি যে আসলে আমাদের কোন কোন কেসে ডেটা ট্রান্সমিট হয়, যে একটা আরটিও টাইম আউট পরে আর একটা হচ্ছে কি 3টা ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট পাইলে, রাইট? জি স্যার। স্যার তাহলে কি মানে 6 রুলের বাইরে এটা এটা মানে এটা হচ্ছে স্ট্রিং ট্রান্সমিশনের রুল। ওই রুলগুলো হচ্ছে অ্যাকনলেজমেন্ট নাম্বার কে কাজ করতেছে বা কখন অ্যাকনলেজমেন্ট পাঠাবো, ওইগুলা রুল হচ্ছে 6টা রুল, রাইট? আর যেটা আমরা দেখলাম ওটা হচ্ছে ট্রান্সমিশন কখন করবো ওইটার রুল। ও আচ্ছা, ওকে স্যার। আচ্ছা, সো আচ্ছা সো তাইলে হচ্ছে আমরা একটু দেখি যে এই উইন্ডো তাহলে কিভাবে কাজ করতেছে। সো তাহলে রিসিভিং উইন্ডো যত বলা থাকবে, সার্ভার আসলে বা সেন্ডার আসলে ওর থেকে বড় সাইজের ডেটা বা প্যাকেট একসাথে পাঠাবে না। ঠিক আছে, ওটা হচ্ছে আমার একটা ম্যাক্সিমাম সাইজ। ঠিক আছে, যেটা হচ্ছে আমার মেনটেন করতে হয়, তাছাড়া হচ্ছে আমার রিসিভার রিসিভ করবে না ওটা। ঠিক আছে, রিসিভ করতে পারবে না। আচ্ছা, সো এই কেসে দেখো যে কি হইতেছে যে আমরা আমাদের উইন্ডো সাইজ বলে দেওয়া আছে হচ্ছে 3000, বাট আমি হচ্ছে 1500 বাইটের কয়েকটা ডেটা পাঠাচ্ছি। তো যেহেতু হচ্ছে আমি 1500 বাইটের দুটো ডেটা পাঠাই ফেলছি, তার মানে হচ্ছে আমার দেখো 3000 বাইটের যে কোটা ওটা আমার ফিল আপ হয়ে গেছে, তাই না? তার মানে আমার 3000 বাইট ফুল হয়ে গেছে মেমোরি। তো আমি আসলে আর নতুন ডেটা পাঠাতে পারবো না। ঠিক আছে, তো এরপরে দেখো যে যদি আমি আবার 1500 বাইটের ডেটা পাঠাই, ওটা হচ্ছে দেখো লস্ট হয়ে যাচ্ছে, তাই না? কারণ হচ্ছে আমার আসলে আর জায়গা নাই রিসিভ করার। আচ্ছা, সো এই যে আমাদের তাহলে যে আমি যে ডেটা পাঠাইলাম, হ্যাঁ, এন্ড এটা তো আস্তে আস্তে কি যত ডেটা পাঠাচ্ছে আমার আমার স্পেস তো ফিল আপ হয়ে যাচ্ছে, তার মানে কি আমি আর নতুন ডেটা রিসিভ করতে পারবো না। জিনিসটা হচ্ছে যে আমি ডেটা পাঠাই, বাট একটা টাইম হচ্ছে ওই ডেটাগুলো কি আপার লেয়ারের প্রসেসে হচ্ছে ফরওয়ার্ড হয়ে যায়। তার মানে আপার লেয়ারে হচ্ছে কি ওটা মানে আপার লেয়ারে হচ্ছে ওটা সাপ্লাই করে ফেলি আমরা, তাই না? তো আপার লেয়ারে যখন আমরা ওটাকে পাঠাই দিই, তখন আমার রিসিভিং উইন্ডোটা আবার ফ্রি হয়। ঠিক আছে, তখন আমার ক্যাপাসিটি আবার মানে ইনক্রিজ হয়। ঠিক আছে, সো এইটার হচ্ছে আমরা একটু মানে সিমুলেশন দেখবো যে আসলে কিভাবে কাজ করতেছে। তো এটা একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশন গুলো সিম্পল, জাস্ট একবার বুঝলেই জিনিসটা মানে ক্লিয়ার হওয়া উচিত। জাস্ট একবার বুঝতে হবে। ঠিক আছে, বুঝলেই জিনিসটা একদম সিম্পল। তো এখানে হচ্ছে কিছু আমাদের ভ্যারিয়েবল দেখতে হবে। তো এখানে দেখো যে আমাদের উইন্ডো সাইজ মনে করে বলে দেওয়া আছে 100 বাইট। তো ওই জন্য দেখো আমার 201 থেকে 300 এই উইন্ডো ভ্যালু নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, 201 থেকে 300 এই উইন্ডো ভ্যালু নিয়ে এখন কাজ করতেছি। তো এখানে হচ্ছে যে 201 এই যে উইন্ডো যেখান থেকে আমাদের স্টার্ট হয়েছে, তাই না? এটা হচ্ছে আমার সেন্ডারের কেসে। আমাদের সেন্ডারের জন্য একটা উইন্ডো থাকবে, রিসিভারের জন্য একটা উইন্ডো থাকবে। তো আমরা এখন সেন্ডারটা নিয়ে কাজ করতেছি। সো সেন্ডারের কেসে যে উইন্ডোটা যেই বাইট নাম্বার থেকে স্টার্ট হয়েছে বা যে সিকোয়েন্স নাম্বার থেকে স্টার্ট হয়েছে, তার আগের পর্যন্ত যে সিকোয়েন্স নাম্বার গুলো ছিল ওগুলোর জন্য আমি অ্যাকনোলেজমেন্ট পেয়ে গেছি। তার মানে ওগুলোর কাজ আমার শেষ। ঠিক আছে, তার মানে ওগুলো আমার আর ট্রান্সমিশনের আর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, একটা ডেটা আমি পাঠাইলে ওটা যদি অ্যাকনোলেজমেন্ট আমরা পেয়ে যাই, তাহলে তো ওটা নিয়ে আমার আসলে আর কোনো চিন্তা করার দরকার নাই, কারণ আমি তখন শিওর যে ওইটা রিসিভারের কাছে কারেক্টলি পৌঁছায় গেছে। ঠিক আছে, সো আমি তখন আমার উইন্ডোর ভিতরে ওগুলো আর কাউন্ট করবো না।
ঠিক আছে। সো যেহেতু আমার উইন্ডো এখান থেকে স্টার্ট হয়েছে, তার মানে আমার উইন্ডোর আগের সব বাইট নাম্বার গুলো হচ্ছে আমার কারেক্টলি ডেলিভার্ড হয়েছে। ঠিক আছে। আচ্ছা, সো এইখানে হচ্ছে যে যে যেই আমার উইন্ডো যেখান থেকে স্টার্ট হয়েছে, তার মানে আমার ফার্স্ট যে বাইটটা, যেটা হচ্ছে আমার এখনো অ্যাকনোলেজমেন্ট আমরা পাই নাই, হ্যাঁ, ওইটাকে হচ্ছে আমরা বলতেছি হচ্ছে এস এ। ঠিক আছে। এস এ মানে হচ্ছে ফার্স্ট আউটস্ট্যান্ডিং বাইট। সো এইটা মিন করে যে আমার কত নাম্বার বাইট থেকে আসলে আমরা ডেটা ট্রান্সমিট করছি। ঠিক আছে। এখন এখানে আরেকটা ভ্যালু আছে যেটাকে আমরা বলতেছি হচ্ছে এসএন। ঠিক আছে। তো এসএফ আর এসএন এর সিগনিফিকেন্সটা কি, যে যে এসএন হচ্ছে আমার এমন সেই বাইট নাম্বারটা, যেই বাইটটা আমরা এখনো সেন্ড করি নাই। তো এসএন এর আগের যে বাইট গুলো আছে, এসএফ থেকে এসএন এর আগের পর্যন্ত যে বাইট গুলো আছে, এগুলো আমরা ট্রান্সমিট করেছি, বাট এখনো অ্যাকনোলেজমেন্ট পাই নাই। ঠিক আছে। বাট আর এসএন থেকে পরের গুলো এখনো আমরা ট্রান্সমিটই করি নাই। ঠিক আছে। এটা কি সবাই বুঝতে পারছি? এসএফ আর এসএন কি সবাই কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সো তাইলে দেখো যে আমরা যেহেতু দেখো এসএফ থেকে এসএন এর আগের পর্যন্ত সব বাইট ট্রান্সমিট করে ফেলছি, তাহলে এগুলোকে আমার উইন্ডোতে দেখার কি দরকার ছিল, তাই না? এটা একটা আমাদের ভ্যালিড কোশ্চেন। দেখো আমি যে একটা বাইট যে পাঠাবো, ওইটা কিন্তু আমাদের আবার রিট্রান্সমিট করা লাগতে পারে, কারণ আমি এখনো স্টিল অ্যাকনোলেজমেন্ট পাই নাই। সো যেহেতু আমার স্টিল আবার ট্রান্সমিট করা লাগতে পারে, এরকম একটা পসিবিলিটি আছে, আমি কিন্তু ওটাকে এখনই বাফার আমার হচ্ছে এই যে উইন্ডো থেকে বের করে দিতে পারতেছি না। আমাদের আসলে ওয়েট করতে হবে অ্যাকনোলেজমেন্টের জন্য। বাট আমি যখনই অ্যাকনোলেজমেন্ট পেয়ে যাব, আমি তখন ওটাকে আমার উইন্ডো থেকে বের করে দেবো। ঠিক আছে। তখন আমার কি হবে, আমার উইন্ডোর যে লেফট ওয়ালটা আছে, এটা ডান দিকে প্রগ্রেস করবে, কারণ আমি বাম দিকের কিছু বাইট হয়তো বা অ্যাকনোলেজমেন্ট পেয়ে গেছি। ঠিক আছে। সো এটাই হচ্ছে আমরা দেখবো। সো এটা হচ্ছে আমরা সেন্টারের স্লাইডিং উইন্ডোর থিওরিটা দেখলাম। ঠিক আছে। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে যে সেন্টারের কেসে দেখো যে আমার এরকম মনে করো 201 থেকে 260 পর্যন্ত আমরা এই কেসে হচ্ছে ট্রান্সমিট করছি, বাট অ্যাকনোলেজমেন্ট পাই নাই। ঠিক আছে। সো এই কেসে হচ্ছে আমার এসএফ হবে কত, 201, আর এসএন কত হবে, 261, রাইট? তার মানে হচ্ছে 201 থেকে আমরা ডেটা ট্রান্সমিট করছি 260 পর্যন্ত, ট্রান্সমিশন হয়ে গেছে, বাট অ্যাকনোলেজমেন্ট পাওয়া যায় না, 261 আমার ট্রান্সমিট করতে হবে। আচ্ছা, সো এখন যেটা হবে, সেন্টারের স্লাইডিং উইন্ডোটা কিভাবে চেঞ্জ হয়। হ্যাঁ, সো এসএফ আর এসএন এর ভ্যালু বলে দেওয়া আছে, ঠিক আছে, 201 আর 261। আচ্ছা, এখন যদি এমন হয় যে আমি আমার রিসিভার থেকে একটা অ্যাকনোলেজমেন্ট পেয়েছি, যার ভ্যালু বলে দেওয়া আছে 241, এন্ড রিসিভার বলে দিচ্ছে তার রিসিভিং উইন্ডো হচ্ছে 60। এটার মানে কি দেখো, যে 240 পর্যন্ত আমার ট্রান্সমিশন কমপ্লিট, মানে ডেলিভারি কারেক্টলি হয়ে গেছে। তার মানে আমার 240 পর্যন্ত আমার আসলে আর উইন্ডোতে রাখার কোনো দরকার নাই, কারণ ওটার কাজ একদম শেষ হয়ে গেছে, রাইট? কারণ 240 পর্যন্ত আমি অ্যাকনোলেজমেন্ট পেয়ে গেছি। তার মানে আমি এখন দেখবো যে 240 পর্যন্ত হচ্ছে আমার 201 থেকে 240 হচ্ছে আমার উইন্ডোর বাইরে চলে যাবে। ঠিক আছে। এন্ড আমার এসএফ এর ভ্যালু হয়ে যাবে 241, কারণ আমার নেক্সট যে আউটস্ট্যান্ডিং বাইট, মানে যেখান থেকে আমার অ্যাকনোলেজমেন্ট পাওয়া বাকি আছে, ওইটা হয়ে যাবে আমার এসএফ। ঠিক আছে। দেখো আমার এসএফটা 241 চলে আসছে, কারণ 241 থেকে এখন আমি অ্যাকনোলেজমেন্ট পাই নাই। ঠিক আছে। এন্ড এখন আমি দেখবো যে তাহলে কি আমার বাফারে আমার উইন্ডোর লেফট ওয়ালটা বাম দিকে সরে আসবে, রাইট? আমার দেখো লেফট ওয়ালটা 241 চলে আসছে, আর রিসিভিং উইন্ডো বলে দেওয়া আছে 60। তার মানে আমার 241 থেকে শুরু হয়ে 60 বাইট পর্যন্ত হচ্ছে আমার উইন্ডো থাকবে। ঠিক আছে। তার মানে 241 থেকে 300 পর্যন্ত আমার উইন্ডোটা থাকবে। ঠিক আছে। তো উইন্ডোটা কত বড় হবে এটা ডিপেন্ড করতেছে আমার তাহলে রিসিভিং উইন্ডোর ভ্যালু আমি কত রিসিভ করছি এটার উপর। ঠিক আছে। আচ্ছা, সো তাইলে হচ্ছে আমার এখানে কি কেস হলো, যে আমার রিসিভারটা ডান দিকে সরে আসলো, এন্ড উইন্ডো রিসিভিং উইন্ডোর ভ্যালুর উপর বেসিস করে আমার উইন্ডোটা কত বড় হবে ফিক্স হলো। ঠিক আছে।
আচ্ছা, যেহেতু আমি নতুন কোনো ডেটা পাঠাই নাই, আমার এসএন এর ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না। এসএন এর ভ্যালু তখনই চেঞ্জ হবে যখন আমি ডেটা পাঠাবো, ঠিক আছে? তাহলে আমার কেসটা কি দাঁড়াচ্ছে, এসএফ এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে অ্যাকনলেজমেন্ট পাইলে, আর এসএন এর ভ্যালুটা চেঞ্জ হবে আমার ডেটা ট্রান্সমিট হইলে, ঠিক আছে? আচ্ছা, সো অ্যাকনলেজমেন্ট রিসিভ করলে এসএফ এর ভ্যালুটা ডান দিকে প্রগ্রেস করবে, আর ডেটা ট্রান্সমিট করলে এসএন এর ভ্যালুটা ডান দিকে প্রগ্রেস করবে। ওকে, আচ্ছা, সো তাহলে আমরা একটু দেখি যে এই কেসে তাহলে কি হচ্ছে। এসএন ভ্যালুটা প্রগ্রেস করার পরে আমার উইন্ডোটা 241 থেকে 300 পর্যন্ত হয়ে গেল। আচ্ছা, তার মানে 241 থেকে 260 পর্যন্ত হচ্ছে আমার এখন আউটস্ট্যান্ডিং, মানে আমরা ট্রান্সমিট করছি বাট অ্যাকনলেজমেন্ট পাই নাই। আচ্ছা, এখন যদি আমার রিসিভিং উইন্ডোটা চেঞ্জ হয়, ফর এক্সাম্পল রিসিভিং উইন্ডো আমি 100 পাইছি, তখন কিন্তু আসলে আমার এই উইন্ডোটার 300 পর্যন্ত থাকবে না, 241 থেকে স্টার্ট হয়ে 100 বাইট পর্যন্ত আমার উইন্ডোটা থাকবে। তার মানে 241 থেকে 340 পর্যন্ত হয়ে যাবে আমার উইন্ডোটা, ঠিক আছে? দেখো আমার উইন্ডোর সাইজ কিন্তু এখন ডিপেন্ড করতেছে রিসিভিং উইন্ডোর উপর। তো রিসিভিং উইন্ডোর ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায়, সেই হিসাবে আমার উইন্ডো সাইজটাও চেঞ্জ হবে, ঠিক আছে? এটা কি সবাই বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা, তো তাইলে হচ্ছে আমরা এর পরের পার্টে আগাই, সেটা হচ্ছে যে রিসিভারের কেসে আমার উইন্ডোটার ক্যালকুলেশন কেমন হবে, ঠিক আছে? সো রিসিভার কেসটা একটু সেন্ডারের থেকে একটু ইজিয়ার, মানে ইজিয়ার ইন দ্যাট সেন্স এটার রুলটা কম। কজ হচ্ছে এটার একটাই সিম্পল কেস যে আমি যখন রিসিভ করব, রিসিভ করা ডেটা যদি আমরা আপার লেয়ারে পাঠাই দিই, তখনই হচ্ছে আমার এসএফ এর ভ্যালুটা এখানে ইনক্রিজ করবে, ঠিক আছে? সো দেখো, এই কেসে হচ্ছে আমার দুইটা কেস আছে। একটা হচ্ছে আমার যেগুলো হচ্ছে আমি রিসিভ করছি বাট এখনো আপার লেয়ারে পাঠাই নাই, ঠিক আছে? সো রেড এরিয়ার যে হচ্ছে আমার ভ্যালু গুলো বা সিকোয়েন্স নাম্বারের ডেটা গুলো, এগুলো হচ্ছে আমি রিসিভ করছি বাট এখনো আপার লেয়ারের কাছে ডেলিভার করি নাই। অ্যান্ড এর পরের গুলো হচ্ছে যে ব্ল্যাঙ্ক স্পেস, এগুলো হচ্ছে আমি এখনো রিসিভ করতে পারবো, এগুলো হচ্ছে আমার জন্য ব্ল্যাঙ্ক আছে। তার মানে এইখানে 261 থেকে 300 এই রেঞ্জের সিকোয়েন্স নাম্বার হচ্ছে আমার এখনো রিসিভ করা বাকি আছে, এগুলো আমার রিসিভ করার ক্যাপাসিটি আছে, ঠিক আছে? আচ্ছা, সো তাইলে হচ্ছে আমি এখন তাহলে কি আমি যদি 261 থেকে অন্য কোনো ডেটা আবার রিসিভ করি, তখন কিন্তু আমার উইন্ডো সাইজটা আরো স্ট্রিং করতেছে, তাই না? আমার হচ্ছে আরো ডেটা আমার মানে ক্যাপাসিটি আরো ফিল আপ হয়ে গেল, আমার আসলে ক্যাপাসিটি আসলে কমে গেল, ঠিক আছে? আমি আরো কম রিসিভ করতে পারবো নেক্সট স্টেটে। আচ্ছা, সো এখানে আমরা এটাকে বলতেছি আরএন। সো এখানে হচ্ছে একটা রুল আছে, সেটা হচ্ছে যে আমরা রিসিভিং উইন্ডোর ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করব। রিসিভিং উইন্ডোর ভ্যালুটা ক্যালকুলেট করব যে আমরা আমাদের বাফার সাইজ কত, ঠিক আছে? বাফার সাইজ বা উইন্ডো সাইজ। তো এখানে হচ্ছে আমাদের বাফার সাইজ মনে করে বলে দেওয়া হচ্ছে 100 বাইট। তো 100 বাইটের বাফার সাইজের মধ্যে হচ্ছে কত বাইট হচ্ছে আমাদের পুল করা বাকি আছে, তার মানে হচ্ছে কত বাইট আমি রিসিভ করছি বাট হচ্ছে আসলে আপার লেয়ারের কাছে ফরওয়ার্ড এখনো করা হয় নাই। হ্যাঁ, সো ওইটুকু তাহলে কি আমার বাফার ভ্যালু, বাফার সাইজ, বাফারটা অকুপাই করে আছে। তাহলে আমি যদি আমার টোটাল সাইজ থেকে অকুপাইড সাইজটা বিয়োগ করি, তাহলে হচ্ছে আমি আমার রিসিভিং উইন্ডোটা পেয়ে যাবো, তার মানে আমার ক্যাপাসিটি কতটা পেয়ে যাবো, ঠিক আছে? এটা কি বুঝতে পারছি? বাফার সাইজটা কি উইন্ডো সাইজ? হ্যাঁ, মানে আমি বাফার সাইজ বলতে হচ্ছে আমি এখন আমার ক্যাপাসিটি কত রিসিভ করার, ঠিক আছে? মানে ওটা উইন্ডো 100 বাইটস হবে। হুম, স্যার 100 বাইটস কি হবে উপরে যে বলা? এক্স্যাক্টলি, এখানে হচ্ছে আমার বাফার সাইজটা হচ্ছে 100, ঠিক আছে? এন্ড হচ্ছে আমার হচ্ছে 60 বাইট হচ্ছে কি, তাহলে আমার যে মানে ফিল আপ করা আছে, তাহলে আমার রিসিভিং উইন্ডো কত হবে? 100 মাইনাস 60 মানে 40, রাইট? এবার দেখো জিনিসটা মেসেজ করতেছে না, 261 থেকে 300 মানে 40 বাইট আমার রিসিভ করার ক্যাপাসিটি আছে এখন, ওই জন্য আমার রিসিভিং উইন্ডোটা হবে 40, ঠিক আছে? তাহলে হচ্ছে আচ্ছা, তাহলে আমরা নেক্সটে যাই। আচ্ছা, সো এই রিসিভারের স্লাইডিং উইন্ডো তাহলে কিভাবে হচ্ছে আমাদের প্রগ্রেস করতেছে, সেটা হচ্ছে যে রিসিভারের কেসে যখন দেখবো যে আমার কিছু বাইট হচ্ছে আমার প্রসেস গুলো হচ্ছে আপার লেয়ারের প্রসেসে আমরা ফরওয়ার্ড করে ফেলছি, তো ওগুলোর ওই সব বাইটের কাজ হচ্ছে আমার আর লাগবে না, রাইট? ওই বাইট গুলোর কাজ শেষ।
মানে বাফারে ওসব আর রাখার দরকার নাই। তো তখন আমি বাফারটাকে বা আমার উইন্ডোর লেফট ওয়ালটাকে ডান দিকে প্রগ্রেস করব, রাইট, যাতে হচ্ছে আমি নতুন আরো ডেটা হচ্ছে রিসিভ করতে পারি, তাই না? সো এখন দেখবো যে যদি আমরা দেখি যেরকম আমার উইন্ডো সাইজ ফর এক্সাম্পল 100 অ্যান্ড আগে হচ্ছে রিসিভিং উইন্ডো মানে বাফার সাইজ হচ্ছে 100, রিসিভিং উইন্ডো কত ছিল 40, তাই না? আচ্ছা, এখন যদি আমি 60 বাইট কনজিউম করে ফেলি তাহলে কি আমার আসলে আমার উইন্ডোটা কি ডান দিকে কি প্রগ্রেস করলো না? বুঝতে পারছেন? যদি আমি প্রসেস করে ফেলি তাহলে আমার কি তখন প্রসেস করা কত বাইট প্রসেস করছে ওটা আমরা জাস্ট অ্যাড করে ফেলবো। সো ফর এক্সাম্পল 60 বাইট হচ্ছে প্রসেসড, রাইট? সো তখন হচ্ছে আমি আমার রিসিভিং উইন্ডোটা তখন কি হবে প্লাস 60 হয়ে যাবে, তাই না? আমার রিসিভিং উইন্ডোটা তখন বেড়ে যাবে, কজ হচ্ছে আমি আরো বেশি হচ্ছে জায়গা ফাঁকা করে ফেলছি। আমার আসলে এখন আরো স্পেস বেড়ে গেছে, আমি এখন নতুন আরো ডেটা হচ্ছে রিসিভ করতে পারবো, কজ হচ্ছে যে জায়গাগুলো অকুপাই করা ছিল ওগুলো আমি রিমুভ করে ফেলছি উইন্ডো থেকে, ঠিক আছে? স্যার এই কেসে স্যার আমাদের উইন্ডোটা হবে তাহলে 261 থেকে 360 স্যার। এক্স্যাক্টলি, হ্যাঁ, কারণ যেহেতু আমি প্রসেস করে ফেলছি তখন হচ্ছে আমার উইন্ডোটা এইদিকে বেড়ে যাবে আর কি, ঠিক আছে? তখন আমি আর নতুন ডেটা রিসিভ করতে পারবো, তাই না? জি স্যার। আচ্ছা, তো এখানে একটা আমরা এক্সাম্পল দেখি যে এখানে আসলে কিভাবে কাজ করতেছে জিনিসটা। যে ফার্স্টে হচ্ছে আমাদের মনে করে এরকম ফার্স্টে থ্রি ওয়ে হ্যান্ডশেকের থ্রুতে হচ্ছে আমাদের কানেকশনটা বিল্ড আপ হয়ে গেল, এন্ড এই কানেকশন বিল্ড আপের সময় হচ্ছে আমাদের দেখো রিসিভিং উইন্ডোটাও সেট হয়ে যাচ্ছে। তার মানে আমার সার্ভার হচ্ছে আমাকে বলে দিচ্ছে যে আমার হচ্ছে রিসিভিং উইন্ডোটা আসলে 800, তার মানে ও হচ্ছে 101 থেকে 900 পর্যন্ত আসলে সে রিসিভ করতে পারতো, ঠিক আছে? আর ক্লায়েন্টও বলে দিচ্ছে যে আমার রিসিভিং উইন্ডো হচ্ছে 2000, তার মানে সে হচ্ছে 1000, সে হচ্ছে দেখো কত 101 থেকে কত 101 থেকে 2000 পর্যন্ত 2100 পর্যন্ত সে আসলে রিসিভ করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, সো এই কেসে যেটা হচ্ছে যে এর আসলে সিকোয়েন্স নাম্বারটা হচ্ছে যেহেতু 1000, সো এই কেসে হচ্ছে ওর এন্ডে কিন্তু সে মানে ক্লায়েন্টের এন্ডে হচ্ছে 1000 থেকে সে ট্র্যাক রাখবে, ঠিক আছে? তো ক্লায়েন্ট হচ্ছে সো দুই এন্ডে আমরা হিসাব করি যে আসলে দুই এন্ডে আসলে কিভাবে ট্রান্সমিট হচ্ছে। সো ক্লায়েন্ট যেহেতু 100 সিকোয়েন্স নাম্বারে ট্রান্সমিট করতেছে এন্ড সার্ভার যেহেতু ওইটাই রিসিভ করতেছে, আমরা হচ্ছে এইটার জন্যই ক্যালকুলেশনটা আমরা আপাতত করব, ঠিক আছে? তো সার্ভার হচ্ছে ক্লায়েন্ট আসলে ডেটা পাঠাচ্ছে না, হ্যাঁ? সো জিনিসটা এমন। তো জিনিসটা হচ্ছে এমন, আমার কি হইতেছে যে ফার্স্টে দেখো ও হচ্ছে 800 রিসিভিং উইন্ডো সেট করছে, হ্যাঁ? সো 800 রিসিভিং উইন্ডো সেট করলো। এখন ও যখন আচ্ছা একটু ওয়েট করো, আমার একটু ইয়ে আছে। আচ্ছা, 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 সরি একটু পাশে কাজ চলে আসছিল। আচ্ছা, সো যেটা হয়েছে যে ফার্স্টে হচ্ছে আমরা তাহলে যে সার্ভার বললো যে হচ্ছে আমার রিসিভিং উইন্ডো হচ্ছে 800, তাহলে এখন ক্লায়েন্ট যখন ডেটা সেন্ড করতেছে 200 বাইটের ডেটা সেন্ড করলো, তাহলে কি ক্লায়েন্টের এন্ডে দেখো সেন্ডার উইন্ডো হচ্ছে চেঞ্জ হবে, রাইট? রিসিভিং উইন্ডোটা চেঞ্জ হবে, তাই না? সো এখন দেখো ও যেহেতু 200 বাইট ডেটা ট্রান্সমিট করছে, এখন তাহলে কি 101 থেকে 300 পর্যন্ত ট্রান্সমিট হয়ে গেছে, বাট আমি এখনো অ্যাকনোলেজমেন্ট পাই নাই। সো এই যে আমার তাহলে এসএফ এর ভ্যালু এখানে 101 হবে, এসএন এর ভ্যালু হবে 301, রাইট? সো এটাকে সবাই বুঝতে পারছি কিভাবে কাজ করতেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, এখন ক্লায়েন্ট যখন বা সার্ভার, তো সার্ভার যখন 101 থেকে 300 রিসিভ করছে,
তখন আমার দেখো আমার উইন্ডো সাইজটা কি কমে গেছে, দেখো আমার উইন্ডো সাইজ এখন 600 হয়ে গেছে, কারণ আমি 200 বাইট রিসিভ করে ফেলছি, আমার ক্যাপাসিটি কমে গেছে, তাই না? বাট 101 থেকে 300, এই 200 বাইটটা হচ্ছে এখন আমার আপার লেয়ারে প্রসেস করতে হবে, পাঠাইতে হবে। বাট আমার রিসিভ করার ক্যাপাসিটি কিন্তু এখন 301 থেকে 900 এই রেঞ্জের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি দেখো 301 অ্যাকনোলেজমেন্টে বলে দেই, তার মানে কি হচ্ছে কি আমি 300 পর্যন্ত অ্যাকনোলেজ করতেছি, তখন আমার কি হবে, আমার সেন্ডারের উইন্ডো কিন্তু হচ্ছে ডান দিকে সরে আসবে, তার মানে 100 থেকে 300, 101 থেকে 300 পর্যন্ত অ্যাকনোলেজ হয়ে গেছে, ঠিক? এখন দেখো আমার শুরু হচ্ছে 301 থেকে, রাইট? কারণ আমার ক্লায়েন্ট, আমার সার্ভার হচ্ছে আমাকে, আমি যে অ্যাকনোলেজমেন্ট রিসিভ করছি ওইটা হচ্ছে আমাকে বলে দিচ্ছে যে 300 পর্যন্ত আর কোনো কিছু করার দরকার নাই। তো এই কারণে আমার এখন এসএফ এর ভ্যালু হয়ে যাবে 301, ঠিক আছে? এই কেসে দেখো আমার এসএফ এর ভ্যালু 301, এসএন এর ভ্যালু কিন্তু তাহলে হচ্ছে 301 হচ্ছে, তাই না? কারণ আমি আসলে এখনো ডেটা ট্রান্সমিট করি নাই, 301 থেকে আমাকে ট্রান্সমিশন শুরু করতে হবে। এটা কি বোঝা গেছে? আচ্ছা, সো তাইলে হচ্ছে আমরা এরপরে দেখি যে আসলে এর পরের সিনারিওতে কি হচ্ছে, যে এটা কন্টিনিউ করা হয়েছে। যদি এখন ক্লায়েন্ট যদি আবার 301 বাইট ডেটা সেন্ড করে, 301 থেকে শুরু করে 300 বাইট ডেটা সেন্ড করে, তখন আমার দেখো 301 থেকে 600 পর্যন্ত আমার এখন কি অ্যাকনোলেজড হয় না এমন বাইট আছে। তার মানে আমার এখানে এসএফ এর ভ্যালু হচ্ছে কত, 301 হয়ে যাচ্ছে, আর এসএন এর ভ্যালু হয়ে যাচ্ছে 601, তাই না? কারণ হচ্ছে 601 থেকে আমার এর পরের বার শুরু করা উচিত, আর 301 থেকে 600 আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন সার্ভার যখন এটা রিসিভ করবে, সার্ভারের আগে ক্যাপাসিটি ছিল 600 বাইট, তাই না? সে আরো 300 বাইট রিসিভ করছে, তার মানে হচ্ছে এখন আমার ক্যাপাসিটি আরো কমে যাওয়া উচিত, তাই না? তার মানে 600 মাইনাস 300 হওয়া উচিত আমার হচ্ছে, তার মানে ওভারঅল 300 হওয়া উচিত আমার এখন রিসিভিং উইন্ডো। বাট এখানে একটা বলা আছে দেখো যে 100 বাইট কনজিউম করা হয়েছে, তার মানে আমি শুরুতে মনে করো 101 থেকে 200 এটা হচ্ছে আপার লেয়ারের প্রসেসে পাঠাই দিছি, ঠিক আছে? তো তার মানে আমার আসলে আমার উইন্ডোটা আরো একটু বেড়ে যাবে, ঠিক আছে? দেখো আমার 601 থেকে 1000, মানে আমার উইন্ডো আগে কত 900 পর্যন্ত ছিল, আমার এখন 1000 পর্যন্ত হয়ে গেছে, যেহেতু হচ্ছে আমি কিছুটা প্রসেস করে ফেলছি, আমার উইন্ডোটা ডান দিকে শিফট হয়ে গেছে, ঠিক আছে? এটা কি বোঝা গেছে? আমার উইন্ডো সাইজটাও বেড়ে গেছে 100, আর উইন্ডোটাও 100 ডান দিকে শিফট হয়ে গেছে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? স্যার এইটা আরেকবার একটু রিপিট করা যাবে স্যার? আচ্ছা, সো দেখো এখানে কি হইতেছে, যে আমার আগের সিনারিওতে কি ছিল, দেখো যে আমার এই রিসিভিং উইন্ডো 600 ছিল, তাই না? আমার আসলে 600 বাইট রিসিভ করার ক্যাপাসিটি ছিল, সার্ভারের 600 বাইট রিসিভ করার ক্যাপাসিটি ছিল। এখন এর মধ্যে হচ্ছে আমার সেন্ডার 300 বাইট ডেটা ট্রান্সমিট করে ফেলছে, মানে সার্ভারকে দিয়ে ফেলছে, তার মানে সার্ভারের আরো কি আমার ক্যাপাসিটি আরো কমে গেছে, 600 থেকে 300 কমে গেছে, 300 হয়ে গেছে না? এটুকু তো বুঝতে পারছি। জি স্যার। বাট আমার এখন এখানে আরেকটা কথা বলছে যে 100 বাইট কনজিউম করা হয়েছে, তার মানে আমার শুরুতে 100 বাইট হচ্ছে আমার ক্যাপাসিটি মানে ফ্রি হয়েছে, ঠিক আছে? মানে 101 থেকে 200, 101 থেকে 200 এইটা হচ্ছে আমার কনজিউমড, মানে এইটা হচ্ছে আর আমার এটার আর কাজ আমার উইন্ডোতে নাই, ঠিক আছে? সো উইন্ডো থেকে এটা আমরা বের করে দিচ্ছি, এন্ড অলসো আমার উইন্ডো সাইজটা ওই জন্য একটু বেড়ে গেছে, তার মানে আমার 100 বাইট আমার ক্যাপাসিটি এখন ইনক্রিজ হয়েছে, ঠিক আছে? সো আমার যদি বাইট কনজিউম করা হয় তখন আমার উইন্ডো সাইজটা ডান দিকে শিফট হবে, উইন্ডোটা ডান দিকে শিফট হবে, আর উইন্ডো সাইজটাও এক্সটেন্ড হবে। আর ডেটা রিসিভ করলে আমার উইন্ডো সাইজটা কমে যাবে, কারণ আমি ডেটা রিসিভ করে আমার ক্যাপাসিটি কমায় ফেলছি। স্যার এখানে হচ্ছে তাহলে রিসিভিং উইন্ডোটা বেসিক্যালি 300 বাইটস এর ডেটা রিসিভ করছিল, তখন তো উইন্ডোটা হয়ে যায় স্যার 300, কিন্তু এর মধ্যে স্যার 300 বাইটের মধ্যে সে 100 বাইট হচ্ছে সে আপার লেভেলে মানে সেন্ড করে দিছে, সেজন্য শুরুর 100 বাইট মানে প্রথমবার 100 থেকে মানে যেটা হচ্ছে বাকি ছিল 100 বাইটটা সে আবার হচ্ছে যে ওই স্পেসটা আবার স্যার ফাঁকা হচ্ছে, সেজন্য উইন্ডোটা আবার স্যার 100 ইনক্রিজ হচ্ছে। হ্যাঁ, এক্সটেন্ড হচ্ছে ডান দিকে সরে গেছে। আচ্ছা স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সো এখন দেখো যখন 601 অ্যাকনোলেজমেন্ট পাঠানো হচ্ছে, তখন আমার কি সেন্ডারের উইন্ডো হচ্ছে কি হবে, আমার ডান দিকে সরে যাবে, কারণ 600 পর্যন্ত অ্যাকনোলেজমেন্ট পেয়ে গেছি। এন্ড অলসো দেখো আমার রিসিভিং উইন্ডো কত বলছে 400, তার মানে 601 থেকে শুরু করে 400 যোগ 400 মানে 1000 পর্যন্ত আমার হচ্ছে
সেন্ডারের জন্য স্লাইডিং উইন্ডোটা হবে। ঠিক আছে, দেখো 601 থেকে 1000 পর্যন্ত আমার সেন্ডারের উইন্ডোটা হয়ে গেছে। ঠিক আছে, তো সেন্ডারের উইন্ডোটা ডিপেন্ড করতেছে যে আমার রিসিভার আমাকে রিসিভিং উইন্ডোতে কত ভ্যালু বলতেছে। ঠিক আছে, আমরা সেই অনুযায়ী সেন্ডারের উইন্ডোটা সেট করব। ওকে, আচ্ছা, তো এরপরে মনে করো আরো 200 বাইট কনজিউম করা হয়ে গেছে, তখন হচ্ছে আমার আসলে উইন্ডো সাইজটা আরো মনে করো বৃদ্ধি পাইছে। তখন আগে 1000 পর্যন্ত ছিল, এরপরে 1200 পর্যন্ত চলে আসছে। ঠিক আছে, উইন্ডোটা ডান দিকে শিফট হয়েছে। ঠিক আছে, তো আমি যদি এখন আবার অ্যাকনোলেজমেন্টে বলে দিই 600, হ্যাঁ 600 বলে দিই যে আমার এখন রিসিভিং উইন্ডো 600 হয়ে গেছে, তখন কিন্তু আমার সেন্ডারের উইন্ডোটাও হচ্ছে সেই অনুযায়ী ইনক্রিজ হয়ে যাবে। ঠিক আছে, সো আমার সবকিছুই ডিপেন্ড করতেছে আমার আসলে রিসিভিং উইন্ডোটা এখানে রিসিভার কত বলতেছে। ঠিক আছে, তো সিনারিওটা কি সবাই বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি। সো জাস্ট আমরা এখন দেখবো যে হচ্ছে আমাদের স্লাইডিং উইন্ডোর কি কি প্রোটোকল আছে। কোনটা? এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ হবে যখন আমি যেটা পাঠাইছি বাট অ্যাকনোলেজমেন্ট পাই নাই। সো এখানে দেখো যে আমি যতটুকু পাঠাইছি পুরোটা অ্যাকনোলেজমেন্ট পেয়ে গেছি, নতুন কোনো ডেটাই পাঠাই নাই, তাই না? তো এই কেসে হচ্ছে সেম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে আমার 300 পর্যন্ত অ্যাকনোলেজমেন্ট পেয়ে গেছি। তার মানে আমার আসলে আউটস্ট্যান্ডিং বাইট আসলে কোথায় নাই তো। এখন আমি যদি 301 থেকে 600 সেন্ড করতাম, মানে এখানে 601 ছিল, তখন এসএন এর ভ্যালুটা চেঞ্জ হয়ে এখানে চলে আসতো, 601 হয়ে যেত, তখন আমার কি এসএফ আর এসএন এর ভ্যালুটা আলাদা হইতো। বাট যেহেতু আমি কোনো নতুন ডেটা সেন্ড করি নাই অ্যাকনোলেজমেন্ট পাওয়ার পরে, তো আসলে আমার এখানে সেম থাকতেছে এই জন্য। আচ্ছা, তো আমরা একটু দেখি যে আমাদের বিভিন্ন রকম স্লাইডিং উইন্ডো প্রোটোকল কেমন হয়। So আমরা দুই টাইপের প্রোটোকল দেখবো, একটা হচ্ছে গো ব্যাক এন আর একটা হচ্ছে সিলেক্টিভ রিপিট। আচ্ছা, সো গো ব্যাক এনে যেটা হচ্ছে যে গো ব্যাক এন প্রোটোকলে হচ্ছে আমরা যদি কোনো প্যাকেট লস্ট হয়, হ্যাঁ, তো আমরা হচ্ছে ওইটা আর তার পরবর্তী প্যাকেট গুলো আর স্টোর করি না, আমরা লস্ট প্যাকেট থেকে শুরু করে ওর পরবর্তী সবগুলো প্যাকেটই আবার রিট্রান্সমিট করি। ঠিক আছে, বাট সিলেক্টিভ রিপিট প্রোটোকলে শুধু যেটা লস্ট হয়েছে আমরা অনলি সেইটাই সেন্ড করি। ঠিক আছে, আমরা সবকিছু স্টোর করে রাখি। আচ্ছা, সো এই কেসে যেটা হচ্ছে যে আমরা তাহলে কি দেখো যে আমরা আউট অফ অর্ডার সেগমেন্ট গুলোকে ট্র্যাক রাখতেছি না। তার মানে ফর এক্সাম্পল মনে করো তুমি 1 থেকে 10 পাঠাইছো, 11 থেকে 20 পাঠাইছো, 21 থেকে 30 পাঠাইছো, 31 থেকে 40 পাঠাইছো, তাই না? এখন 11 থেকে 20 এটা হচ্ছে মিসিং চলে গেছে। তাইলে আমি যেটা করব যে 11 থেকে রিট্রান্সমিট করার সময় 11 থেকে 20 রিট্রান্সমিট করব, 21 থেকে 30 আবার রিট্রান্সমিট করব, 31 থেকে 40 আবার রিট্রান্সমিট করব। তার মানে যেখান থেকে আমার মিসিং ওখান থেকে শুরু করে পরবর্তী সব কিছু রিট্রান্সমিট করব। ঠিক আছে, বাট সিলেক্টিভ রিপিট প্রোটোকলে যেটা হবে যে আমরা শুধু যেটা মিস গেছে অনলি সেইটাই ট্রান্সমিট করব। ঠিক আছে, আচ্ছা, সো এই দুটার ইউজ কেস কোন জায়গায় যে যদি আমার চ্যানেলটা নয়েজি হয়, আমার চ্যানেলটা আনরিলায়েবল, আমার এরর অনেক বেশি হচ্ছে, তখন আসলে আমার ওই কেসে আমার সিলেক্টিভ রিপিট প্রোটোকলটা ইউজ করা আমার জন্য এফিশিয়েন্ট বেশি। কারণ হচ্ছে যদি আমি গো ব্যাক এন প্রোটোকল ইউজ করি তাহলে কি আমাকে বারবার সেম জিনিস রিপিট করতে হচ্ছে। আমার তো এগুলো কারেক্টলি চলে গেছিল, বাট এগুলো কি আবার রিট্রান্সমিট করতে হচ্ছে। বাট যেহেতু আমার চ্যানেলটা নয়েজি মানে আনরিলায়েবল, তার মানে আমার একটা ওই প্যাকেট গুলো যে আবার সেন্ড করবো তখন যে এরর হবে না এরকম তো কোনো গ্যারান্টি নাই, আমার ওটার হাই প্রবাবিলিটি বেশি। তো এই কারণে আমি নয়েজি চ্যানেলে আমি ট্রাই করব যাতে হচ্ছে আমার যত কম ট্রান্সমিট করে হচ্ছে আমি যত বেশি ইফেক্টিভ সেটা নিতে পারি। হ্যাঁ, সো এই কেসে হচ্ছে আমরা সিলেক্টিভ প্রোটোকল ইউজ করব। বাট আমার মনে হতে পারে যে আসলে সেম জিনিস বারবার ট্রাফিক করা এটা তো আসলে কোনো ভালো সলিউশন না, তাই না? সো তাহলে তাহলে অলওয়েজ সিলেক্টিভ প্রোটোকল আমরা কেন ইউজ করতেছি না?
তো এটার কারণটা হচ্ছে সিলেক্টিভ লিমিট প্রোটোকল ইউজ করলে কি হয় যে তোমার আসলে ওই যে আউট অফ অর্ডার সেগমেন্ট গুলো ট্র্যাক রাখতে হয়। সো এটা তো মেমোরি কনজিউম করে, তাই না? সো তখন আসলে আমাদের একটা প্রবলেম ক্রিয়েট হয় যে আসলে আমাদের তো আসলে মেমোরি লিমিটেড, আসলে সবগুলো যদি আউট অফ অর্ডার সেগমেন্ট ট্র্যাক রাখি ওটা আসলে আমার জন্য ফিজিবল হয় না সবসময়, ঠিক আছে? ওই কারণে কিছু কিছু কেসে আমাদের গো ব্যাক এর প্রোটোকল ইউজ করতে হয়, যে কেসে হচ্ছে আমাদের চ্যানেলটা অনেক রিলায়েবল, যেখানে হচ্ছে আমাদের ওটার ইফেক্টটা কম আসলে, যে আমি রিট্রাফিক করলেও আসলে এরর রেটটা অনেক কম, ঠিক আছে? তো এই জন্য এটা বলতেছি যে লেস নয়েজ চ্যানেলের জন্য এটা বেশি এফিশিয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, সো গো ব্যাক ইন কেসে কি হচ্ছে দেখো, যে ফার্স্টে আমার দেখো যে ফ্রেম 0 পাঠাইলাম, ওটার জন্য অ্যাকনোলেজমেন্ট পাইছি, বাট ফ্রেম 1 লস্ট হয়ে গেছে। এরপরে ফ্রেম 2 ফ্রেম 3 পাঠাইছি, বাট এরপরে যখন আমি রিসেন্ড করা স্টার্ট করছি ফ্রেম 1, তখন কিন্তু আমি দেখো ফ্রেম 1 আবার পাঠাইছি, 2 আবার রিসেন্ড করছি, 3 ও রিসেন্ড করছি, এন্ড প্রত্যেকের জন্য আবার অ্যাকনোলেজমেন্ট গুলো পাইতেছি, ঠিক আছে? সো আমি হচ্ছে গো ব্যাক এন, মানে আমি এন স্টেপ আগে আবার গো ব্যাক করছি, ঠিক আছে? নামটা হচ্ছে একটা ইন্ডিকেশন দিচ্ছে যে আমি আসলে প্রোগ্রেস করিনি, আমি আবার 5 স্টেপ ব্যাক করে ফেলছি, যে শুরু থেকে আবার স্টার্ট করা, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের গো ব্যাক এন। আর সিলেক্টিভ লিমিট প্রোটোকলে যেটা হয় যে হচ্ছে আমরা শুধু যেইটা লস বা করাপ্ট হয়েছে আমি শুধু সেটাই সেন্ড করব, আর আউট অফ অর্ডার সেগমেন্ট গুলো ট্র্যাক রাখবো। হ্যাঁ, আর এটা যদি নয়েজি চ্যানেল হয় ওটার জন্য এটা এফিশিয়েন্ট হবে, ঠিক আছে? যেটা আমি অলরেডি বলছি। আর টিসিপি তে এটা হচ্ছে ওয়াইডলি ইউজ হয়, সো সিলেক্টিভ লিমিট প্রোটোকলটাই ওয়াইডলি ইউজ, ঠিক আছে? আচ্ছা, তো এই কেসে যেটা হয় যে আমরা আসলে প্রত্যেকটা ফ্রেমের জন্য এরকম অ্যাকনোলেজমেন্ট দিচ্ছি, বাট যেটা মিসিং গেছে ওটার জন্য একটা নেগেটিভ অ্যাকনোলেজমেন্ট দিচ্ছি, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ন্যাক, ন্যাক বা নেগেটিভ অ্যাকনোলেজমেন্ট। সো নেক্সট সিকে, সো এটা দিলে যেটা হয় যে এটা দিয়ে মিন করে যে হচ্ছে আমি আসলে একটা ডেটা মিসিং গেছে বা করাপ্ট ডেটা পাইছি, সো তখন আমি একটা নেগেটিভ অ্যাকনোলেজমেন্ট দিচ্ছি। তো নেগেটিভ অ্যাকনোলেজমেন্ট পাইলে যেটা হবে যে আমরা ওই নেগেটিভ অ্যাকনোলেজমেন্ট যে ফ্রেমের জন্য নেগেটিভ, হ্যাঁ, যে ফ্রেমের জন্য নেগেটিভ অ্যাকনোলেজমেন্ট পাইছি আমি বা ফ্রেম বা সেগমেন্ট, ওইটার জন্য হচ্ছে আমি ওই ফ্রেমটা বা ওই সেগমেন্টটা আবার রিসেট করব, ঠিক আছে? বাকিগুলো রিসেট করবো না, যেমন 2 আর 3 কিন্তু আর রিসেট হয় নাই, ঠিক আছে? আমরা কিন্তু 2 আর 3 ঠিক মতো জায়গাতেই আছে, জাস্ট হচ্ছে আমি 1 নাম্বার ফ্রেমটা ঠিক মতো বসাইছি, ঠিক আছে, যেটা মিসিং ছিল, ঠিক আছে? আর এই কেসে দেখো গো ব্যাক এনে কি ছিল, আমার আসলে শুরু থেকে সবগুলো হচ্ছে আমাদেরকে ট্রান্সমিট করা লাগতেছে, তাই না? আচ্ছা, তো সিলেক্টিভ রিপিট আর গো ব্যাক এর মানে ডিফারেন্সটা সবাই ক্লিয়ার বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, সো মোটামুটি হচ্ছে আমাদের টিসিপি হচ্ছে এই পর্যন্তই শেষ। সো আমরা এখন দেখি যে হচ্ছে ওভারঅল আসলে কিভাবে কাজ করতেছে। সো আমরা হচ্ছে থ্রি ওয়ে হ্যান্ডশেকের থ্রুতে হচ্ছে ফার্স্টে উইন্ডো সাইজ গুলা হচ্ছে কমিউনিকেট করে নিচ্ছি, এন্ড এরপরে হচ্ছে যদি আমার খুব যদি আমার ডেটা লস হয়, আমার অনেক ডেটা লস হচ্ছে, তখন আসলে রিসিভার মনে করে যে হচ্ছে কনজেশন হয়েছে বা কোনো ঝামেলা হয়েছে, তখন সে উইন্ডো সাইজটা কমায় ফেলে, ঠিক আছে? আচ্ছা, তো এই কেসগুলো হচ্ছে ডিটেইল আপাতত নাই, বাট হচ্ছে ফ্লো কন্ট্রোল এন্ড কনজেশন কন্ট্রোল হচ্ছে আমরা উইন্ডো সাইজ দিয়ে হচ্ছে আমরা মেনটেন করি, ঠিক আছে? আচ্ছা, তো এইটা হচ্ছে কেস যদি হচ্ছে আবার সব আমার ডেটা ট্রান্সফার ঠিক থাকে, তখন আবার রিসিভার হচ্ছে তার উইন্ডো সাইজটা আবার ইনক্রিজ করে ফেলবে, ঠিক আছে? আমরা হচ্ছে তখন উইন্ডো সাইজটা কম বেশি করে আমাদের ডেটার রেটটা হচ্ছে কম বেশি করতেছি, ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমাদের ওভারঅল ফ্লো কন্ট্রোল। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের টিসিপি, ঠিক আছে? আচ্ছা, সো তাইলে হচ্ছে আমরা একটু দেখি যে টিসিপি থেকে কি টাইপ প্রবলেম আসে। So, আমরা একটা কমন একটা সিম্পল একটা এক্সাম্পল হচ্ছে আমরা একটু আহ, দেখি যে আসলে কি কেমন হয়। আচ্ছা, আচ্ছা, সো তোমরা কি সবাই হচ্ছে পাস্ট ইয়ারের কোশ্চেন গুলা কি দেখছো কেউ, মানে ইউএসএ কেমন কোশ্চেন কেউ কি দেখছো? জি স্যার। আচ্ছা, সো আমরা হচ্ছে একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে দেখবো। আচ্ছা, একটু দাঁড়াও। সো একটা প্রিভিয়াস এর একটা কোশ্চেন আমরা একটু সলভ করি, তাহলে হচ্ছে আইডিয়া পাবা যে আসলে
কিভাবে আমরা সলভ করব, প্রবলেমগুলো কিভাবে ট্যাকল করব, ঠিক আছে। সো আবার একটু আমি শেয়ার করছি স্ক্রিনটা। আচ্ছা, সো একটা প্রিভিয়াস একটা কোশ্চেন দেখি আমরা। সো এখানে দেখো একটা প্রিভিয়াস কোশ্চেন ইয়ারের, যে হচ্ছে এখানে এরকম বলছে যে আমার গো ব্যাক এন্ড টিসিপি কানেকশন ইউজ করা হয়েছে, এন্ড হচ্ছে এখানে এরকম একটা মানে ট্রানজাকশন দেওয়া আছে, ঠিক আছে। এখন আমাদের কোশ্চেনের কয়েকটা পার্ট আছে। ফার্স্টে বলতেছে যে আমার ক্যালকুলেট দ্য সিকোয়েন্স এন্ড অ্যাকনলেজমেন্ট নাম্বার অফ দ্য সার্ভার্স HTTP রিকোয়েস্ট টু সেন্ড টু দ্য সার্ভার। আচ্ছা, সো এখন এই যে এখানে সার্ভারের ক্লায়েন্ট আছে, যে HTTP রিকোয়েস্ট যে টু যেটা পাঠাচ্ছি আমরা, যে HTTP টু রিকোয়েস্ট, যে এই রিকোয়েস্ট যেটা আমরা পাঠাচ্ছি এইটার হচ্ছে সিকোয়েন্স এর অ্যাকনলেজমেন্ট নাম্বার হচ্ছে আমাদের বের করতে হবে, ঠিক আছে। সো এগুলো করার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের শুরু থেকে স্টার্ট করে প্রত্যেকের জন্য ঠিকমতো ক্যালকুলেট করা, ঠিক আছে। সো তুমি যদি শুরুতে কোনো ভুল করে ফেলো তোমার আসলে পুরো ম্যাথটাই কিন্তু ভুল হয়ে যাবে। এন্ড এখানে দেখো মোটামুটি হচ্ছে 11 মার্ক আছে, ঠিক আছে। ওইখানে একটা হিউজ অ্যামাউন্টের মার্ক থাকে। তো এটা হচ্ছে মানে একদম ভুল করা যাবে না, ঠিক আছে। তো দেখো যে এখানে তাহলে কি হইতেছে, তাহলে এটা আমরা কেমনে করব। এই কেসে আমরা ফার্স্টে দেখো আমাদের বলে দেওয়া আছে যে ISN, তার মানে হচ্ছে ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বারটা বলে দেওয়া আছে। ক্লায়েন্টের জন্য 2045, সার্ভারের জন্য 8935। তো আমরা কি জানি যে ফার্স্টে আমার 3-way হ্যান্ডশেক হবে, রাইট। 3-way হ্যান্ডশেক হলে কি হচ্ছে, 3-way হ্যান্ডশেক হওয়ার পরে আমাদের ফার্স্টে HTTP রিকোয়েস্টে যাচ্ছে। তো 3-way হ্যান্ডশেকে কি, তাহলে ফার্স্টে সিন যাবে, তারপরে সিন আর এক আসবে, তারপরে কি আবার একটা এক যাবে, তাই না, মানে এক প্লাস HTTP রিকোয়েস্ট এখানে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সো ফার্স্টে সিনের জন্য আমার কি তাহলে ISN ইউজ হচ্ছে। সো এটার জন্য সিকোয়েন্স নাম্বারটা হচ্ছে, সো ফার্স্টে সিনের জন্য সিকোয়েন্স নাম্বারটা হচ্ছে 2045, আর সার্ভার যে আমাকে অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে এন্ড ওটার সাথে যে আমাকে সিন পাঠাচ্ছে ওইটার সিকোয়েন্স নাম্বারটা হবে 8935, ঠিক আছে। আচ্ছা, এখন সার্ভার একটা অ্যাকনলেজমেন্ট নাম্বারও পাঠাবে, সেটা হবে কত, 2046, ঠিক আছে। তার মানে আমি যে HTTP রিকোয়েস্ট 1 পাঠাবো এইটার সিকোয়েন্স নাম্বার তাহলে কত হবে, 2046, রাইট। যে ক্লায়েন্ট হচ্ছে 2045 থেকে স্টার্ট করছে, তার সিন সেগমেন্টের জন্য একটা সিকোয়েন্স নাম্বার সে কনজিউম করছে, তার মানে সে আসলে এখন 2046 নাম্বার বাইট বা 2046 নাম্বার সিকোয়েন্সের বাইটটা সে এখন সেন্ড করবে, ঠিক আছে। তার মানে সে 2046 থেকে স্টার্ট করবে এন্ড সে 320 বাইটের ডেটা পাঠাবে, ঠিক আছে। তার মানে 2046 থেকে 320 যোগ করলে কত হয়, 2046 থেকে 320 যোগ করলে আমার হচ্ছে 2365, মানে 2046 থেকে 2365 এই রেঞ্জের সিকোয়েন্স নাম্বার সে সেন্ড করতেছে, ঠিক আছে। তার মানে এই সার্ভার আমাকে যে অ্যাকনলেজমেন্ট দিবে তাহলে সে কত দেবে, আর 2366 দিবে, তাই না। কারণ 2365 পর্যন্ত সে রিসিভ করে ফেলছে, সে এখন 2366 চায়। অলসো সে হচ্ছে দেখো 8936 সিকোয়েন্সের ডেটা পাঠাচ্ছে, যেখানে ডেটার সাইজ হচ্ছে 952 বাইট, ঠিক আছে। তার মানে সে 8936 প্লাস সে হচ্ছে 9887, তার মানে সে 8936 থেকে 9887 পর্যন্ত ডেটা আমাকে সার্ভার সেন্ড করতেছে, ঠিক আছে। তাহলে এর পরের যে সেগমেন্টটা ওটা কি, তাহলে তার ইমিডিয়েট পরের সিকোয়েন্স নাম্বারটা হবে। সবাই কি বুঝতে পারছি, কেউ মানে ফলো করতে পারতেছেন আমার ক্লাস? স্যার, হ্যাঁ, সার্ভারের তো 8935 ISN, সো হ্যাঁ। প্রথম যখন সেন্ড হচ্ছিল তখন 8936 কেন? ওই যে শুরুতে তোমার ওই যে 3-way হ্যান্ডশেকের কারণে এক বেড়ে গেছে না, স্যার, 3-way হ্যান্ডশেক দেখানো হয় না এখানে। আচ্ছা, প্রথম পার্ট তো শুধু সিনটা পাঠাচ্ছে, হ্যাঁ, তখনই অ্যাকনলেজমেন্টটা এক বেড়ে যাবে। সিন পাঠালে একটা সিকোয়েন্স নাম্বার কনজিউম হয়, ঠিক আছে। সো 8935 সিকোয়েন্স নাম্বার দিয়ে সার্ভার আমাকে একটা সিন পাঠাইছিল,
হ্যাঁ, ওই কারণে একটা সিকোয়েন্স নাম্বার কনজিউম হয়ে গেছে। তাহলে আমি নেক্সট কত থেকে শুরু করব, তার পরেরটা থেকে। ওই কারণে 8936 থেকে স্টার্ট করতেছি, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, সো এখন হচ্ছে তাহলে আমাদের কাজটা কি দেখো, 8936 থেকে 952 বাইট সে ইউজ করতেছে। সো 8936 থেকে 9887 পর্যন্ত সে ট্রান্সলেট করতেছে। তার ইমিডিয়েট নেক্সট আর একটা ডেটা যাচ্ছে, সেটা হচ্ছে তাহলে কত থেকে স্টার্ট হবে, 9888 থেকে স্টার্ট হবে, তাই না? তো 9888 থেকে স্টার্ট হয়ে সে কত বাইট পাঠাচ্ছে, 378 বাইট, তাই না? 9888 প্লাস 377 যোগ করলে কত, 10,265। তার মানে ও হচ্ছে 9888 থেকে 10,265 এই সিকোয়েন্স নাম্বার ডেটা হচ্ছে পাঠিয়ে ফেলতেছে, তাই না? তারপরে তাহলে কি হচ্ছে, আর অ্যাকনোলেজমেন্ট নাম্বার কি হবে দেখো, অ্যাকনোলেজমেন্ট নাম্বার সেম থাকবে, কারণ হচ্ছে আমি এর মাঝে কিন্তু নতুন কোনো ডেটা রিসিভ করে নাই, আমি স্টিল সেম 2366 নাম্বার সিকোয়েন্সের ডেটা এক্সপেক্ট করতেছি। তার মানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার হবে স্টিল 2366, ঠিক আছে? সেম ওয়েতে এই যে থার্ড সেগমেন্টের জন্য অ্যাকনোলেজমেন্ট নাম্বার হবে 2366, কারণ হচ্ছে আমি কোনো আমার আদার এন্ড থেকে এখনো কোনো ডেটা রিসিভ করি নাই, ঠিক আছে? তার মানে আমার হচ্ছে কোনো আপডেট হয় না আমার রিসিভিং উইন্ডোতে, ঠিক আছে? আচ্ছা, সো এখানে সিকোয়েন্স নাম্বারটা কি হবে, যে 10,265 পর্যন্ত আগের বার পাঠাইছিলাম, এখন তাহলে আমি 10,266 থেকে স্টার্ট করব, ঠিক আছে? তো 10,266 থেকে স্টার্ট করে 455 বাইট পাঠাচ্ছি, তার মানে 10,266 থেকে স্টার্ট করে 455 বাইট পাঠাবো, তার মানে 10,720 পর্যন্ত পাঠাবো, ঠিক আছে? তার মানে 10,266 থেকে 10,720 পর্যন্ত আমি এই থার্ড DS3 তে পাঠাচ্ছি, ঠিক আছে? সো তাহলে হচ্ছে তাহলে আমার নেক্সটটা হবে 10,721, ঠিক আছে? আচ্ছা, সো এখন তাহলে এই কেসে দেখো যেটা হচ্ছে যে এই DS3 আবার করাপ্ট হয়েছে বা এরর হয়েছে, মানে হচ্ছে ওটা রিসিভ হয় নাই। হ্যাঁ, তাহলে আমার দেখো তাহলে অ্যাকনোলেজমেন্টে কি বলবে, যেহেতু হচ্ছে 10,265 পর্যন্ত আমার ক্লায়েন্ট কারেক্টলি রিসিভ করছে, তার মানে সে ক্লায়েন্ট এখনো 10,266 যাবে। আর ক্লায়েন্টের সিকোয়েন্স নাম্বার কত হবে, সেটা হচ্ছে যে আগে ক্লায়েন্ট যে ডেটা রিসিভ করছে ওর হচ্ছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার কত, 2,366, তার মানে ক্লায়েন্ট 2,366 নাম্বারের সিকোয়েন্স নাম্বারের ডেটাই হচ্ছে সেন্ড করবে, ঠিক আছে? এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? আচ্ছা, সো এখন তাহলে আমার অ্যান্সার কিন্তু বের হয়ে গেছে, যে ফার্স্টের অ্যান্সারটা কি ছিল, যে HTTP রিকোয়েস্ট টু এর সিকোয়েন্সের অ্যাকনোলেজমেন্ট নাম্বার কি কত হবে, একটা হচ্ছে 2,366 আর একটা 10,266, এটা হচ্ছে সিকোয়েন্সের অ্যাকনোলেজমেন্ট নাম্বার, ঠিক আছে? একের অ্যান্সার কমপ্লিট, ঠিক আছে? এখন আমাকে দুয়ে কি বলতেছে, যে ক্লায়েন্ট হচ্ছে সব রিসিভ সেগমেন্টগুলো আপার লেয়ারের কাছে পাঠিয়ে দিতেছে পয়েন্ট এতে, ঠিক আছে? আচ্ছা, সো এখন এখন আমাকে বলছে ক্লায়েন্টের রিসিভিং উইন্ডো বের করতে, যখন আমার ক্লায়েন্ট DS5 এই যে এইটা রিসিভ করে, ঠিক আছে? আচ্ছা, সো এই যে পয়েন্ট এতে এই যে এই পয়েন্টে এই যে এই পজিশনে গিয়ে আমার ক্লায়েন্ট আমার সব রিসিভ করা ডেটা আপার মানে উপরের লেয়ারে পাঠিয়ে দিছে। তার মানে কি হচ্ছে, এখন আমরা রিসিভিং উইন্ডো কি ক্যালকুলেট করব, যে আমার দেখো ক্লায়েন্টের রিসিভিং উইন্ডো কত ছিল, 3,020 ছিল না? তো ক্লায়েন্টের রিসিভিং উইন্ডো ছিল 3,020, ঠিক আছে? এখন ক্লায়েন্ট কি করতেছে, যে ক্লায়েন্ট হচ্ছে কত বাইটের ডেটা রিসিভ করছে, 952 বাইটের ডেটা রিসিভ করছে, আর 378 বাইটের ডেটা রিসিভ করছে, তাই না? এটা কি বুঝতে পারছি? এখন দেখো ক্লায়েন্ট যখন রিসিভ করছে, এখন তাহলে কি হবে, এখন হচ্ছে আমার এই কেসে দেখো যে ক্লায়েন্ট হচ্ছে 952 বাইটের ডেটা রিসিভ করছিল, 378 বাইটের ডেটা রিসিভ করছে, বাট সে হচ্ছে 455 বাইটের ডেটাটা রিসিভ করে নাই। বাট যখন সে DS5 রিসিভ করে,
তখন কিন্তু সে আরো 2টা ডেটা রিসিভ করছে, তাই না? যে 300 বাইটের ডেটা রিসিভ করে প্লাস সে হচ্ছে 99 বাইটের ডেটা রিসিভ করছে, তাই না? ঠিক বুঝতে পারছি? তাইলে হচ্ছে আমাদের উইন্ডোটা কত হবে? পুরো ডেটা সামেশনটা, পুরো ডেটা বাইটের। এখন দেখো, এখন মনে হচ্ছে তাহলে কি হওয়া উচিত আমাদের? হচ্ছে তাহলে কি ওগুলো তো রিসিভ করছি, তাই না? এখন আমি যেহেতু রিসিভ করে ফেলছি, এখন রিসিভ করার পরে যেটা হচ্ছে যে আমার উইন্ডো সাইজটা কমে যাবে, রাইট? সো উইন্ডো সাইজ যেহেতু কমে যাচ্ছে, এখন তাহলে হচ্ছে আমি তাহলে কি করব? উইন্ডো সাইজ কমে যাওয়ার পরে আমার এই পয়েন্টে কি বলতেছে যে পয়েন্ট এ তে আবার কিছু ডেটা হচ্ছে আমি আপার লেয়ারে ফরওয়ার্ড করে দিছি। তার মানে হচ্ছে আমার উইন্ডো সাইজ এতখানি কমে যাওয়ার কথা, এদের যোগফল পরিমাণ কমে যাবে, বাট এই যে 952 আর 378 এই যে এইগুলো কি আমি আপার লেয়ারে ফরওয়ার্ড করে দিছি না? যেহেতু পয়েন্ট এ তে হচ্ছে কি বলতেছে যে পয়েন্ট এ তে আপার লেয়ারে পাঠিয়ে দিছি, তার মানে হচ্ছে 952 আর 378 এগুলো হচ্ছে প্রসেস করা হয়ে গেছে। তার মানে আলটিমেটলি আমার কতটুকু রিসিভিং উইন্ডো কমে যাবে? এটা হচ্ছে 300 আর 99, এইটুকু হচ্ছে আমার কমে যাবে উইন্ডো, ঠিক আছে? তার মানে আমার ওভারঅল রিসিভিং উইন্ডো তাহলে কত হচ্ছে? 3020 মাইনাস 300 মাইনাস 99, বুঝতে পারছি? সো যদি তুমি শর্টকাট চিন্তা করো তাহলে যেটা করবা যে টোটাল কত বাইট রিসিভ করছি ওটা বিয়োগ করব, আবার এর সাথে হচ্ছে যোগ করব কত বাইট আপার লেয়ারে ফরওয়ার্ড করছি। সো এটা যোগ করলে 952 আর 378 হচ্ছে কাটাকাটি চলে যায়, আলটিমেটলি থাকে হচ্ছে 399, ঠিক আছে? তখন হচ্ছে আমার উইন্ডোটা এরকম কমে যাবে, বুঝতে পারছি? স্যার এটা হচ্ছে আমার রিসিভিং উইন্ডোটা স্যার। হ্যাঁ, আচ্ছা। সো এই কেসে হচ্ছে তাহলে এখন আমার 3 নাম্বার প্রবলেমটা দেখে কি বলতেছে যে আমার DS4 যেটা হচ্ছে আমরা রিসিভ করতেছি, হ্যাঁ, ওইটার সিকোয়েন্স নাম্বার আর অ্যাকনোলেজমেন্ট নাম্বার কি হবে, ঠিক আছে? সো আমরা এখন এটা ইজিলি বের করতে পারবো যে আমরা কি জানি যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার কত? 10,266, তাই না? এখন দেখো HTTP রিকোয়েস্ট পাঠাচ্ছি আমি, এখন 10,266 এক্সপেক্ট করতেছি, রাইট? আচ্ছা, 10,266 এক্সপেক্ট করতেছি, বাট এখন ঘটনা হচ্ছে যে এইটা আসলে তো সার্ভার আমাকে পাঠাচ্ছে না, সার্ভার তো জানতেছে না, সার্ভার হচ্ছে এখনো মানে সার্ভার হচ্ছে জানছে যে ঠিক আছে 10,266 দরকার, বাট সার্ভার স্টিল আমাকে অন্য একটা ডেটা পাঠাচ্ছে, মানে DS4 পাঠাচ্ছে। তাহলে সার্ভার আসলে আগের বার যা পাঠাইছিল সেখান থেকে কন্টিনিউ করবে, তাই না? দেখো DS3 তে কত পাঠাইছিল সে? 10,266 থেকে 10,720 পর্যন্ত পাঠাইছিল, তাই না? তার মানে সে এখন 10,721 থেকে কন্টিনিউ করবে, ঠিক আছে? আর তার অ্যাকনোলেজমেন্ট নাম্বার কত হবে? যে সে দেখো 2366 সিকোয়েন্স নাম্বারে ডেটা রিসিভ করছে অ্যান্ড 389 বাইটের ডেটা রিসিভ করছে। তার মানে ক্লায়েন্ট হচ্ছে 2366 প্লাস, আচ্ছা 2366 থেকে সে 2366 থেকে 2754 পর্যন্ত সিকোয়েন্সের ডেটা সার্ভারকে পাঠাইছে, ঠিক আছে? তার মানে 755 নাম্বার সিকোয়েন্সের ডেটা আমার সার্ভার এক্সপেক্ট করে ক্লায়েন্টের থেকে। তার মানে অবশ্যই হচ্ছে যে তার অ্যাকনোলেজমেন্টে 755 বলবে যে ক্লায়েন্ট যেন 755 সিকোয়েন্সের ডেটা হচ্ছে পাঠায় ওকে, ঠিক আছে? সো সে হচ্ছে তাহলে কি করলো? 10,721 সিকোয়েন্স নাম্বারের ডেটা সেন্ড করতেছে আর 755 সিকোয়েন্সের ডেটা এক্সপেক্ট করতেছে, ঠিক আছে? এটা কি বুঝতে পারছি? স্যার কিন্তু DS3 তো মানে ক্লায়েন্ট পর্যন্ত যায়নি, মানে অ্যাকনোলেজমেন্ট সেম যাওয়ার কথা। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু হচ্ছে সেন্ডার এখন ওইটা কনসিডার করে না, সেন্ডার হচ্ছে তার পরবর্তী ডেটাও পাঠিয়ে দিছে। তো তখন আসলে কি তাহলে তার পরবর্তী ডেটা কি হওয়া উচিত ওটা ক্যালকুলেট করে আমাদের বসাতে হবে। সো ওইটা হচ্ছে আমাদের নাম দেখে বুঝতে হবে। যদি হচ্ছে DS3টা হচ্ছে রিসেন্ড করা হইতো তখন এখানে DS3 লেখা থাকতো, তাই না? বাট যেহেতু DS3 লেখা না, DS4 লেখা আছে, এটা একটা ডিফারেন্ট সেগমেন্ট। তার মানে DS3 এর পরবর্তী সেগমেন্টটা হচ্ছে আমরা পাঠাচ্ছি। তার মানে DS3 যেখানে শেষ হয়েছে
তার ইমিডিয়েট পরের থেকে আমাদের স্টার্ট করতে হবে, রাইট? স্যার ক্লায়েন্ট পরে আবার পাঠিয়েছে তাহলে ক্লায়েন্ট স্যার ক্লায়েন্ট পরে আবার মানে এইচটিটিপি রিকোয়েস্ট টু করেছে দেখে এই জন্য ডিফারেন্ট মানে DS4 চলে জিনিসটা হচ্ছে আসলে এক্স্যাক্টলি ওইটা না, সে হচ্ছে আবার নতুন একটা ডেটা সেগমেন্ট পাঠাইছে যেটা আর একটা এইচটিটিপি রিকোয়েস্ট। এখন ওইটার রিপ্লাইয়ে এখন সে পাঠাচ্ছে, বাট সে হচ্ছে ডিফারেন্ট একটা ডেটা পাঠাচ্ছে। এখন এইটা আসলে আমরা অ্যাপ্লিকেশন লেয়ারের সাথে অ্যাসোসিয়েট করতে পারবো না যে এই রিকোয়েস্টের আন্ডারে জন্য এটা পাঠাইছে কিনা। জাস্ট হচ্ছে এখানে আমরা ট্রাস্ট লেয়ারে চিন্তা করবো যে ক্লায়েন্ট থেকে একটা সেগমেন্ট আসছে অ্যান্ড ওইটার রিপ্লাই হচ্ছে আমি আর একটা সেগমেন্ট পাঠাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আরেকটু হচ্ছে লোয়ার লেভেলে চিন্তা করতে হবে, ঠিক আছে? যে আমরা যেমন এইচটিটিপির জন্য ওটার এগেইনস্টে ওটার রেসপন্স পাবো যে যেভাবে চিন্তা করি, এটা আসলে চিন্তা করা যাবে না, ঠিক আছে? এটা আমরা জাস্ট সিম্পলি চিন্তা করবো যে একটা সেগমেন্ট আমরা পাঠাচ্ছি, ওটার এগেইনস্টে একটা রিপ্লাই পাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, নাম্বারগুলো হচ্ছে বেশি আমাদের ইম্পর্টেন্ট, যে সিকোয়েন্স নাম্বারটা কি হবে, অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কি হবে। আপার লেয়ারে মানে অ্যাপ্লিকেশন লেয়ারে কি ডেটা যাচ্ছে না যাচ্ছে এটা আসলে আমাদের এখানে মাথা ব্যথা না। সো আমাদের হচ্ছে তিনটাই কিন্তু হয়ে গেল, রাইট? সো থার্ড কোশ্চেনে যেটা বলা ছিল যে আমার আসলে সিকোয়েন্সের অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কি হবে, DS4 এর ওটাও বের করে ফেলছি। 10,721, সিকোয়েন্স হচ্ছে 10,721, আর অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা হচ্ছে 2755, ঠিক আছে? আচ্ছা, সো সবাই তাহলে ক্লিয়ার এই পর্যন্ত? সো বলো স্যার এখানে যদি গো ব্যাক এর না হয় সিলেক্টিভটা হতো তাহলে কি মানে এরকমই হতো না একদম? আচ্ছা, একটু দাও। সো সিলেক্টিভ রিপিট হলে যেটা হইতো, সিলেক্টিভ রিপিট হলে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা একটু ডিফারেন্টলি আমরা হ্যান্ডেল করতে হতো, ঠিক আছে? সো সিলেক্টিভ রিপিটে যেটা হচ্ছে যে আমরা কি করি, সো যেটা যেমন হচ্ছে আমরা কি যেটা মিসিং গেছে ওটার জন্য হচ্ছে আমরা কি অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাঠাচ্ছি বারবার, তাই না? যেমন দেখো হচ্ছে এখানে 10,266 হচ্ছে আমাদের মিসিং গেছে, তাই না? আমরা যেই ডেটাই রিসিভ করি না কেন, আমরা স্টিল 10,266 সিকোয়েন্স নাম্বারটা এক্সপেক্ট করতেছি, ওটাই বারবার বলতেছি, তাই না? বাট সিলেক্টিভ রিপিটে হচ্ছে আমাদের কি হইতেছে যে আমরা কিন্তু হচ্ছে যেই ডেটা আসে ওটার জন্য অ্যাকনোলেজমেন্ট পাঠাই, বাট যেটা হচ্ছে আমরা মিসিং যায় ওটার জন্য কি আমরা নেগেটিভ অ্যাকনোলেজমেন্ট পাঠাই, তাই না? ঠিক বুঝতে পারছি? স্যার নেগেটিভ বলতে মানে মাইনাস অ্যাকনোলেজমেন্ট দেব বুঝি না। হ্যাঁ, মানে নেগেটিভ অ্যাকনোলেজমেন্ট বলতে হচ্ছে একটা নেগেটিভ সেন্স অ্যাকনোলেজমেন্ট দিচ্ছি, যে যেটাকে আমরা বলছি ন্যাক, ওটার মানে হচ্ছে আমরা আসলে ডেটা মিস করছি, নর্মাল অ্যাকনোলেজমেন্ট না ওটা। হ্যাঁ, যে ওটা একটা মানে ওটা একটা ডেটা মিসিং এর অ্যাকনোলেজমেন্ট, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছি? স্যার আমি কিছু শুনিনি, রিপিট। মানে মানে যেটা বলছো এটা কি বুঝতে পারছো এ পর্যন্ত, যে হচ্ছে ন্যাক পাঠাইলে ন্যাক আর একের ডিফারেন্সটা কি, যে আমার ডেটা মিসিং গেলে তখন আমরা ন্যাক পাঠাচ্ছি, মানে আমরা বলতেছি যে এই ডাটা মিসিং গেছে আলাদা করে বলতেছি, বাট যে ডেটা আমরা রিসিভ করি ওটার জন্য অ্যাকনোলেজমেন্টই পাঠাই, তো ওটার জন্য হচ্ছে আসলে ওই ডেটার করেসপন্ডিং অ্যাকনোলেজমেন্ট যাবে, ঠিক আছে? মানে এখানে যেমন হচ্ছে আমরা কি শুরু থেকে আবার স্টার্ট করতেছি, জিনিসটা এমন না। মানে স্যার তাহলে কি আমরা যে 10,000 থেকে উপরে
2300 মাইনাস করবো, মানে সিলেক্টিভ থাকবে। এইখানে তো সিলেক্টিভ রিপিট না, আর এই কেসে হচ্ছে কোনো ডিফারেন্স বুঝতে পারবে না, কারণ এখানে আসলে ওটার পরে আমরা আসলে ডেটা পাঠাচ্ছি না, মিসিং যাওয়ার পরে ডেটা পাঠাচ্ছি না, রাইট? সো মানে মিসিং যাওয়ার পরে যে ডেটা পাঠাচ্ছি, ওটার পরে হচ্ছে আমরা আসলে আর মানে ক্লায়েন্ট এন্ড থেকে এরকম কোনো ডেটা পাঠাচ্ছি না। ফর এক্সাম্পল আমাদের এরকম থাকতে হইতো যে ক্লায়েন্ট এন্ড থেকে যদি এরকম একটা ডেটা আসতো, এই কেসে হচ্ছে আমাদের অ্যাকনলেজমেন্টটা কিরকম হইতো, ওই কেসে হচ্ছে সিলেক্টিভ রিপিট গো ব্যাক এর ডিফারেন্স ক্রিয়েট হতো। ঠিক আছে? স্যার আমার কোশ্চেনটা হচ্ছে স্যার, মানে এই কোশ্চেনে যে মানে ওটা না থেকে সিলেক্টিভটা থাকতো তাহলে ও কোথায় আচ্ছা, এই কোশ্চেনে আসলে হচ্ছে আমাদের অ্যাকনলেজমেন্ট সিকোয়েন্স নাম্বারের ক্যালকুলেশনে কোনো ডিফারেন্স আসতো না। ঠিক আছে? স্যার এই ক্লাসের রেকর্ডিং দেওয়া হবে। হ্যাঁ। স্যার আমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে? না। স্যার এই কোশ্চেন গুলো হচ্ছে যে আমাদের সাথে কি ডিসকর্ডে আচ্ছা, শেয়ার সো একটা ডিফারেন্স সেটা হচ্ছে একটু একটা জিনিস আপডেট দিই, সেটা হচ্ছে যে একটা জিনিস সেটা হচ্ছে একটু খেয়াল রাখতে হবে যে আচ্ছা এখানে যেহেতু গো ব্যাক এন্ড বলছে। আচ্ছা হ্যাঁ বলো, কি বলতেছিলাম? স্যার বলছিলাম যে আমাদের সাথে কোশ্চেন গুলো কি ডিসকর্ডে শেয়ার করা হয়েছে? কোশ্চেন বাক্সে আছে না? স্যার হ্যাঁ বাক্সে আছে, বাক্সে। ওকে স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, সো এখানে একটা ডিফারেন্স সেটা হচ্ছে যে আমরা যে এই যে উইন্ডো সাইজ ক্যালকুলেট করছি, এইটা হচ্ছে ডিফারেন্স হবে, সেটা হচ্ছে স্লাইডিং উইন্ডোর গো ব্যাক এন্ড। ঠিক আছে? তো এখন দেখো যে আমরা যে স্লাইডিং উইন্ডোটা ক্যালকুলেট করছি, এইটা হচ্ছে আমরা সিলেক্টিভ রিপিটের মধ্যে ক্যালকুলেট করছি, বাট আসলে এখানে বলা আছে হচ্ছে গো ব্যাক এন্ড। ঠিক আছে? সো গো ব্যাক এন্ডে যেটা হবে যে আমার যে যেখান থেকে মিসিং ওর পর থেকে আমরা আর স্টোর করবো না, আমরা ওটাকে ডিসকার্ড করে দিই, তাই না, উইন্ডো থেকে, রাইট? সো ওই কেসে হচ্ছে আমাদের একটা ডিফারেন্স ক্রিয়েট হবে। ঠিক আছে? সো এই কেসে দেখো যেহেতু হচ্ছে আমার DS3 হচ্ছে আমাদের মিসিং গেছে, তো আলটিমেটলি হচ্ছে আমরা এর পরবর্তীগুলো কিন্তু আসলে স্টোর করব না। ঠিক আছে? বুঝতে পারছি? তো তখন আসলে আমাদের এই কেসে এইগুলো ডিসকার্ড হয়ে যাবে গো ব্যাক এর কেসে। ঠিক আছে? সো সিলেক্টিভ রিপিট হলে আমার আসলে এইটা হয়ে যেত আমার উইন্ডো সাইজ, রাইট? বাট গো ব্যাক এর কেসে আমার উইন্ডো সাইজটা হচ্ছে এই দুটো আর বিয়োগ হবে না। ঠিক আছে? সিম্পলি 3020 থাকা উচিত, কারণ হচ্ছে আমি যেটা আমার মিসিং গেছে ওইখান থেকে আমি আর আসলে স্টোর করব না। সো 2 নাম্বার কোশ্চেন যেটা রিসিভিং উইন্ডো ক্যালকুলেট করা, এই কেসে হচ্ছে আমার সিলেক্টিভ রিপিট আর হচ্ছে গো ব্যাক এর বেসিক ডিফারেন্সটা হবে। আর সিকোয়েন্স অ্যাকনলেজমেন্ট নাম্বারের কেসে জাস্ট অ্যাকনলেজমেন্ট নাম্বারে সিলেক্টিভ রিপিটে একটু চেঞ্জ আসবে। সেটা হচ্ছে যে সিলেক্টিভ রিপিট যেহেতু হচ্ছে ডেটা লস হলেও ওটাকে ডিফারেন্টলি অ্যাকনলেজ করে, ম্যাক পাঠায়, তখন হচ্ছে ওটা আসলে আলাদাভাবে হ্যান্ডেল করতে হবে, যে সে হচ্ছে আগের সিকোয়েন্স নাম্বারে স্টার্ট হয়ে থাকবে না। ঠিক আছে? আচ্ছা, সো এইটা একটু আমরা দেখি, সেটা হচ্ছে যে ওইরকম কেস আসলে আমাদের কি হয়। হ্যাঁ, আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আমরা একটা সিনারিও দেখি যে এরকম কেসে যে মনে করো হচ্ছে তোমার ক্লায়েন্ট হচ্ছে ডেটা পাঠাবে। ঠিক আছে? সো ও হচ্ছে ফার্স্টে ডেটা পাঠাইছে, এটা হচ্ছে ক্লায়েন্ট, এটা হচ্ছে সার্ভার। এখন এরপরে যেটা হচ্ছে যে ক্লায়েন্ট যে নেক্সট ডেটা পাঠাইছে ওইটা মিসিং গেছে। এখন যেটা হবে যে ক্লায়েন্ট এর পরে যে ডেটা পাঠাইছে, এখন ফর এক্সাম্পল ক্লায়েন্ট এখানে 11 থেকে 20 পাঠাইছে, 21 থেকে 30, 31 থেকে 40। ঠিক আছে? এখন আমরা কি করতাম যে আমি যখন যেটা বলবো যে এইখানে যদি আমি অ্যাকনলেজমেন্ট পাঠাই একটা, এখানে আমি আমার অ্যাকনলেজমেন্ট নাম্বারে কিন্তু স্টিল 21ই বলতাম, তাই না? কারণ আমি 21 মিস করছি। বুঝা গেছে? আমি কি 21 বলতাম না নর্মাল কেসে যে 21 মিস গেছে,
বাট সিলেক্টিভ রিপিটে হচ্ছে আমি আসলে এই 21 থেকে 30-এর জন্য একটা কি নেগেটিভ অ্যাকনোলেজমেন্ট দেই, বলি যে হচ্ছে 21 মিসিং, এরকম, ঠিক আছে। সো নেগেটিভ অ্যাকনোলেজমেন্ট দিচ্ছি, অ্যান্ড এই 31 থেকে 40-এর জন্য কিন্তু আমি অ্যাকনোলেজমেন্ট কত দিতেছি, 41 দিচ্ছি, ঠিক আছে, যে 41 পর্যন্ত আমি পাইছি, 31 থেকে 40 রিসিভ করছি, বাট 21 যে মিসিং ওটার জন্য একটা ন্যাক পাঠাচ্ছি। এই সিকোয়েন্স অ্যাকনোলেজমেন্ট নাম্বার এটা একটা চেঞ্জ আছে, বাট এটা একটা চেঞ্জ। আর তোমার রিসিভিং উইন্ডোর কেসে হচ্ছে গো ব্যাক এন হচ্ছে কি, গো ব্যাক এন হচ্ছে স্টোর করে না, হ্যাঁ, মানে মিসিং হওয়া থেকে পরবর্তী যে আমার সেগমেন্টগুলো আছে ওগুলোকে হচ্ছে স্টোর করে না, বাট সিলেক্টিভ রিপিট হচ্ছে স্টোর করে। এটা হচ্ছে আমার একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স। সো আমার ওই কেসে হচ্ছে কিন্তু উইন্ডো ক্যালকুলেশনটাও ওইভাবে চেঞ্জ হবে, ঠিক আছে। স্যার তাহলে কি মানে আমরা অ্যান্সারের মানে অ্যাকনোলেজমেন্ট যখন -21 এরকম দেখাবো? তোমাকে এটা দেখাতে হবে না, নর্মালি হচ্ছে এই ন্যাক দিয়ে হচ্ছে আমরা এরকম সিমুলেশনের এরকম ডিটেইলিং করা নাই। তুমি নর্মালি হচ্ছে সিমুলেশন করবা যে তোমার আসলে অ্যাকনোলেজমেন্ট কি হওয়া উচিত, ঠিক আছে। নর্মালি কেসে হচ্ছে আমরা গো ব্যাক এর মতো করেই, যেহেতু আমরা রুল পড়ছি, সো আমরা গো ব্যাক এর মতো করেই সিমুলেশন করবো, ঠিক আছে। সো জাস্ট হচ্ছে আমরা গো ব্যাক এর সিস্টেমটা হচ্ছে আমাদের রিসিভিং উইন্ডো ক্যালকুলেশন ইউজ করবো, ঠিক আছে। যদি তোমাকে আসলে ন্যাক দেখাতে হবে, তুমি জাস্ট দেখাবা যে আসলে ন্যাক যাচ্ছে কিনা, তুমি জাস্ট ন্যাকটা লিখে দিবা, যদি হচ্ছে যায়। তুমি যদি ন্যাক পাঠাও জাস্ট মেনশন যেটা এটা একটা ন্যাক, ঠিক আছে। বাট অন্যান্য কেসে অ্যাকনোলেজমেন্ট নাম্বার তুমি নর্মাল যেমনি ক্যালকুলেট করবা, যেখানে 41 হওয়ার কথা 41 হবে, রাইট, তুমি 41 লিখে দিলা। বাট তোমাকে যে আলাদা করে ন্যাকের ভ্যালু ক্যালকুলেট করতে হবে যে কি যাইতেছে ন্যাকের ভিতরে, এত ডিটেইল লাগবে না, ঠিক আছে। জাস্ট মেনশন করা যে এই যে ন্যাক যাইতেছে, জিনিসটা, ঠিক আছে। স্যার ন্যাক কি থিওরি মতো কিছু ইম্পর্টেন্ট আসবে, বিকজ স্লাইডে এটার ব্যাপারে কিছু নাই তো। না, এটা স্লাইডে যেহেতু হবে কিছু নাই, সো এটা থিওরি নাই, জাস্ট হচ্ছে স্লাইডে যেটুকু বলা আছে একটু দেখো। স্লাইডে কি বলা আছে, স্লাইডে বলা আছে যে তোমার স্লাইডিং উইন্ডো প্রোটোকলে মানে তোমার হচ্ছে যে সিলেক্টিভ রিপিটে কি হইতেছে তোমার, দেখো এই কেসে এই যে এখানে দেখো এই যে জাস্ট বলা আছে যে তো গো ব্যাক এন্ড, সরি সিলেক্টিভ রিপিটে দেখো এখানে একটা ন্যাক বলা আছে, তাই না। তো এখানে যে ন্যাক বলা আছে এটাই জাস্ট মেনশন করা আছে, তোমার এখানে একটা ন্যাক পাঠাচ্ছে, ঠিক আছে। স্যার এটা মেবি বাক্সের স্লাইডে নাই, সিলেক্টিভ রিপিটে। জি স্যার এটা বিগিনিং দিয়েও ছিল না, এটা মনে হয় মাঝখানে। আচ্ছা একটু আমি তাহলে বাক্সের স্লাইডটা একটু চেক করে দেখতেছি। আর ন্যাকের রেসপন্স, ন্যাক পাইলে আমি তখন বুঝবো যে আমার ডেটা মিসিং গেছে, তারপরে তো আমি হচ্ছে ট্রান্সমিট করবো, তাই না। আচ্ছা আচ্ছা, ন্যাক পাঠালে এরপরে আসলে আমার ক্লায়েন্টের মানে যে রিসিভারের উচিত হচ্ছে ওটাকে আবার রিসেন্ড করা, নাও পাঠাইতে পারে, বাট উচিত এখন না পাঠালে ওটা হবে ডিফারেন্টলি হ্যান্ডেল হবে, বাট পাঠালে তো ওটা আবার রিসেন্ট হইলো। এখন যে কোনো কিছু হইতে পারে, মানে জিনিসটা এমন যে হচ্ছে ওকে যে 100% ওটা পাওয়ার সদস্য ওটাই পাঠাতে হবে, জিনিসটা এমন না। এমন হইলো যে ন্যাক রিসিভ করতেছে, ওইটা প্রসেস করে যে পাঠাবে তার আগের মোমেন্টেই মনে কর নতুন ডেটা পাঠিয়ে ফেলছে, তখন তোমার কি মনে হবে যে ন্যাক রিসিভ করার পর হচ্ছে আমি পাঠিয়ে দিচ্ছি, তাই না। সেখানে ছোটখাটো টাইমের জন্য হচ্ছে ডিফারেন্ট রুলের মতো চলে আসতেছে, মানে আউট অফ দ্য রুল কিছু কাজ হইতেছে মনে হতে পারে, ঠিক আছে। যদি হচ্ছে মনে করো যেটা বলতেছো যে ন্যাক পাঠানোর পরে যদি অন্য ডেটা পাঠাই, তখন ওই নতুন ডেটার জন্য আমি অ্যাকনোলেজমেন্ট পাবো, বাট ওই ন্যাকের যেটা পাঠাইছে ওটা তো এখন আমার রিসিভ করি নাই, সো ওইটা সেন্ড করলে ওটার জন্য অ্যাকনোলেজমেন্ট তখন পাবো আমি। সো এখানে হচ্ছে একটু ডিটেল জিনিসপত্র আছে কিছু, আমরা হচ্ছে এত ডিটেইলে ডিসকাস করি না, জাস্ট হচ্ছে নর্মাল হিসেবে চিন্তা করি যে হচ্ছে আসলে কি হওয়া উচিত, যে আমাদের আসলে নর্মালি হচ্ছে যদি গো ব্যাক এন্ড থাকে বা এমনি থাকে, আমরা আমাদের আসলে
অ্যাকনোলেজমেন্টের যে রুলগুলো আছে, যে কিউমুলেটিভ অ্যাকনোলেজমেন্ট হয়, তাই না, যে যতটুকু সেন্ড করছি ওই পর্যন্ত হচ্ছে আমরা একেবারে অ্যাকনোলেজমেন্ট পাঠাই দিই। ঠিক আছে, যেমন হচ্ছে সিলেক্টিভিটি কি হলো, যে ফ্রেম রিসেন্ড করার পরে, যে ফ্রেম রিসেন্ড করার পরে একে কি যাচ্ছে, কিউমুলেটিভ অ্যাকনোলেজমেন্ট যাচ্ছে না, যে আমার সবগুলো ফ্রেম সেন্ড হয়ে গেছে, আমি একেবারে ফাইনাল অ্যাকনোলেজমেন্টে পাঠাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের একটা মানে এটা মানে খেয়াল রাখতে হবে আর কি, যে ফাইনালটা পাঠাচ্ছি কিনা। সো এই জিনিসগুলো হচ্ছে একটু খেয়াল রাখা। আর গো ব্যাক এনে তো আসলে আমাদের কি হইতেছে, যে আমরা রিসেন্ট করা শুরু করি হচ্ছে একবারে শুরু থেকে, তাই না। সো তখন হচ্ছে আসলে ওই শুরু থেকে অ্যাকনোলেজমেন্ট নাম্বার আবার হয়ে নতুন করে ক্যালকুলেট হবে। সো একটু ধর আমি দেখি আসলে স্লাইডটাতে আসলে কি চেঞ্জ হয়েছে, স্লাইডটা একটু আপডেট হয়েছে আর কি। সো ওখানে কি গো ব্যাক এন্ড সিলেক্টিভ রিপিট বাদ দেওয়া হয়েছে? স্যার শুধু গো ব্যাক এন্ডটা আছে, সিলেক্টিভ রিপিট নাই। আচ্ছা একবার চেক করতেছি। আচ্ছা স্লাইডিং উইন্ডো তো আছে, কন্ট্রোল, আচ্ছা গো ব্যাক এন্ড তো আছে আমাদের, রাইট। সো গো ব্যাক এন্ডে কি বলতেছে, গো ব্যাক এন্ডে তো আমরা অলরেডি পড়ে ফেলছি এই জিনিস। সো একটু চেঞ্জ করছে, আচ্ছা। আর সিলেক্টিভ রিপিট নাই না, অনলি গো ব্যাক এন্ড ইজ না। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে যেহেতু আমাদের সিলেক্টিভ সিলেবাস থেকে বাদ গেছে, সো ওইটা হচ্ছে আমরা বাদ দিতে পারি। ঠিক আছে, সো ওইটা আমাদের আসলে আর দরকার নাই। ওকে স্যার। স্যার সিলেক্টিভ মানে সিলেবাসে নাই তাহলে? হ্যাঁ, ও না, ওটা আমাদের এখন সিলেক্টিভ রিপিট বাদ দিয়ে গেছে। ঠিক আছে, যেহেতু হচ্ছে স্লাইড থেকে বাদ দেওয়া হয়েছে, সো ওটা হচ্ছে আমাদের সিলেবাসে নাই। ঠিক আছে, ওটা আমরা তাহলে হচ্ছে ওটা তোমরা স্কিপ করতে পারবা। স্যার আমার আরেকটা কোশ্চেন, স্যার এটা কি ক্রস চেক করার কোনো ওয়ে আছে, মানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার সিকোয়েন্স নাম্বার কি ঠিক আছে, মানে ম্যাথস? এটা হচ্ছে তোমার হচ্ছে নিজে একটু ভ্যালিডেট করা লাগবে, যে মানে তোমার সবকিছু মেক সেন্স করতেছে কিনা, মানে রুল ফলো করতেছে কিনা। রুল ফলো না করলে আসলে তুমি মানে নিজে থেকে আসলে তুমি মনে হইতেছে এই নাম্বারটা আসলে তুমি মানে টেস্ট করতে পারবে না। সবগুলো রুল ফলো করতেছে কিনা ওটা আসলে ট্র্যাক রাখা লাগবে। অনেকগুলো রুল তো ওগুলো ম্যাচ করতে হবে আর কি, কারণ এটা আসলে এরকম কোনো ইয়া নাই যে তুমি অ্যান্সার চেক করবা, এটা পুরো প্রসেস এখানে কি হইতেছে। তো ওটা আসলে তোমাকে ওই সবগুলা নাম্বার হচ্ছে ওই রুলকে কনফার্ম করতেছে কিনা এটাই আর কি, মানে মানে নিজের থেকে আসলে একটু ভেরিফাই করা লাগে। এটা সেটা আসলে হ্যাঁ হ্যাঁ হুম, আচ্ছা হ্যাঁ, নর্মালি হচ্ছে তাই হওয়া উচিত ছিল, বাট আমাদের কি আমাদের কয়টা ছিল ইয়া, আমরা কি মাঝে হচ্ছে ইয়া পাঠাইছি, সেগমেন্ট পাঠাইছিলাম, আমরা তো সেগমেন্ট পাঠাই নাই। একটু তাহলে আমি প্রবলেমটা একটু বের করি। তো যেটা আমি যেটা হচ্ছে দেখো অ্যাকনোলেজমেন্ট নাম্বারে কি পাঠাইছিলাম, দেখো যেটা মিসিং গেছে ওর পরেই হচ্ছে আমি একটা রিপ্লাই পাঠাইছি, এন্ড ওখান থেকেই গেছে, কিন্তু এর পরে কিন্তু হচ্ছে আমাদের আর কোনো সেগমেন্ট পাঠাই নাই যেখানে আমরা চেক করব। ঠিক আছে, সো এইচটিটিপি রিকোয়েস্ট 3 যদি আমরা পাঠাইতাম, তখন কিন্তু আসলে আমাদের কি হইতো, যে যেটা মিসিংটা রিসিভ করার পরেরটা আমরা অ্যাকনোলেজমেন্টে দিতাম, তাই না, কারণ আমরা আগেগুলো সেভ করি নাই। ফর এক্সাম্পল দেখো, মানে যদি ভ্যালুটা একটু দেখাইতেছি, একটু দাঁড়াও, স্ক্রিনশট না দিলে আসলে বোঝানো সমস্যা এটা। সো আচ্ছা দেখা যাচ্ছে, আচ্ছা দেখো এইখানে দেখো এই যে 10,266 মিস গেছে, তাই না। এখন আমি দেখো ওই জন্য আমার এইচটিটিপি রিকোয়েস্ট করতে 10,266 অ্যাকনোলেজমেন্টে পাঠাইছি, তাই না। এখন দেখো আমার আর এইচটিটিপি রিকোয়েস্ট যাই না, তো আমি DS4 DS5 সেভ করতেছি না। তো আমি তাহলে কি করতেছি, এইচটিটিপি রিকোয়েস্ট 3 যদি পাঠাইতাম, তখনও কিন্তু হচ্ছে আমি আমার অ্যাকনোলেজমেন্টে কি বলতাম, 10,266 বলতাম, কারণ আমি এখনো স্টিল 10,266 রিসিভ করি নাই। কিন্তু আমি যদি 10,266 রিসিভ করে ফেলতাম, হ্যাঁ, তখন কি হইতো,
হ্যাঁ পরের গুলা গো ব্যাক ইন অনুযায়ী হচ্ছে আমরা কি আবার রিসেন্ড করতাম না, তাই না? So, তখন গো ব্যাক ইন অনুযায়ী হচ্ছে আমাদের কি হওয়া উচিত ছিল, আবার হচ্ছে 10,260 পরেরটা মানে আমরা 10,721 আবার চাইতাম। হ্যাঁ, বাট আমাদের যেহেতু টিসিপি তো ওয়াইডলি সিলেক্টিভ ডিপিট ইউজ হয়, তো আমরা যে একের যে রুলগুলো করছি ওগুলো কিন্তু সব সিলেক্টিভ ডিপিটের মতো রুল, কারণ হচ্ছে আমরা যে স্টোর করে রাখি ফাইনালটা পাঠাই একবারে, বুঝছো? বাট গো ব্যাক এর কেসে হচ্ছে আমি যেটা রিসিভ করছি ইমিডিয়েট পরেরটা অ্যাকনলেজমেন্ট চাইবো আর কি। হ্যাঁ, যেটা হচ্ছে যেহেতু আমি আবার পরেরটা আবার রিসেট করতে বলতেছি, ঠিক আছে? মানে 10,721 চাইতো, মানে 10,266 যদি রিসেন্ট হয় and এরপরে যদি আবার আমি আর একটা রিকোয়েস্ট করি তখন 10,721 চাইতাম আমার, কারণ আমি 10,721 তো মানে সেভ করে রাখি না, ফেলে দিছি, ঠিক আছে? সো আর কোনো সমস্যা আছে কারো? এই যে এই টাইপের গুলো সব প্র্যাকটিস করবা, প্রিভিয়াস এর সবগুলো প্র্যাকটিস করতে হবে, মানে তাছাড়া কিন্তু আসলে এটা পারবা না, ঠিক আছে? এটা ভালো করে সাবধান করতেছি, টিসিবি খুব ভালো করে প্র্যাকটিস না করলে টিসিবিতে পারবা না, এটা হিউজ মার্ক আসে অলমোস্ট 25%, সো আসলে একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। স্যার টিসিপি থেকে এভাবে ম্যাথই আসবে, থিওরি আসবে না? না, টিসিবির ম্যাথ তো আসবেই, থিওরিও ছোটখাটো আসতে পারে, বাট হচ্ছে ম্যাথটা আসবেই আর কি, ম্যাথ খুব ইম্পর্টেন্ট এখানে। ম্যাথের ফরম্যাটটা তো এমনই থাকবে না স্যার, মানে এরকম প্রিভিয়াস নরমালি সিকোয়েন্স অ্যাকুরেসি নাম্বার ক্যালকুলেট করা, রেসিপি কিন্তু ক্যালকুলেট করা, এগুলো আসবে আর কি। স্যার আমাদের হচ্ছে মিডের আগে কি কোনো রিভিউ ক্লাস থাকবে স্যার, নেওয়া হবে স্যার? পরীক্ষার আগে যদি কারো প্রয়োজন হয় তখন আমরা কনসালটেশন আমরা একটা অ্যারেঞ্জ করতে পারি, আমরা প্রবলেমগুলো সলভ করবো আর কি। আচ্ছা স্যার, স্যার মিট তো আর 2 দিন পরে, হ্যাঁ। রিভিউ ক্লাস আজকে নিলে ভালো হয়েছে, মানে কোন পার্টগুলো ইম্পর্টেন্ট? আজকে তো অলরেডি অনেক লেট হয়ে গেছে, অলরেডি 2 ঘন্টা টানা ক্লাস হয়ে গেছে। স্যার ফ্রাইডে যদি নেওয়া যায় তাহলে বেটার হবে। হ্যাঁ, ফ্রাইডে আমরা ফ্রাইডেতে হয়তো একটা শিডিউল করবো আর কি, সবাই সিলেবাস কভার করো তারপরে দেখতেছি। সো এখনো হয়তো অনেকে শেষ করে না, অনেকে, সো অনেকের পরে আরো কোশ্চেন আসবে আর কি। স্যার আমি মানে ডিসকর্ড ইনবক্সে আপনাকে মেসেজ দিয়েছিলাম বাট যায় না স্যার, মানে ডিসকর্ডে ডিএম অফ করা আমার, সো চ্যানেলে মেসেজ দিবা আর কি, চ্যানেলে বা এনি প্রবলেম সলভিং ওই চ্যানেল করতে ইউজ করবা, তাহলে আসলে কারণ ওগুলোতে আসলে ফলো না করলে অনেকগুলো মানে অনেক প্রবলেমই হতে, অনেকের হয় ওগুলো হচ্ছে তুমি দেখতে পারবা না আর কি, ওগুলো ফলো করলে দেখা হয় প্রবলেমগুলো ইয়ে হবে। সো চ্যানেলে মেসেজ দিবা, সবার চ্যানেলে মেসেজ দিলে সবার দেখা হলো আর কি। সো মেলগুলো যেটা হয় যে মানে অনলি তুমি সলিউশনটা পাচ্ছ বাট অন্যরা বঞ্চিত হচ্ছে, ঠিক আছে? বাট মানে প্রবলেমের সলিউশনগুলো আসলে ইউনিভার্সাল, ঠিক আছে? তো যেটাই হওয়া উচিত একাডেমিক জিনিস শুধু পাবলিক, সো চ্যানেলে মেসেজ দিবা দিলে। স্যার বাক্সে যে মানে পাস্ট পেপার যে কয়টা আছে ওটা মানে শুধু অ্যানসার বলে দিলে বা মানে ওগুলো আগে নিজে সলভ করো, তারপরে হচ্ছে ওটা ভেরিফাই করে নেওয়া যাবে আর কি, কারণ সবগুলো হচ্ছে সলভ করতে আসলে বেশ টাইম লাগবে, ঠিক আছে? এটা আসলে অ্যানসার তো এরকম মানে কোথাও স্টোর করা নেই। স্যার লিভ নিতে পারবো স্যার? হ্যাঁ হ্যাঁ, লিখ নিতে পারো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।